তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমি কতবার বলেছি যে আমি আমার গ্রিন রুমে অন্য কাউকে বরদাস্ত করতে পারি না। এই একবার বললে তোমরা বুঝতে পারো না, না? হ্যাঁ, আর এই মুকেশ কোথায়? মুকেশ, মুকেশ! আগে ম্যাডাম, কি হলো? ওটাই যেটা তুমি করাচ্ছ। আমি বুঝতে পারছি না তোমাকে এখানে প্রোডাকশন ম্যানেজারের কাজটা কে দিয়েছে। হ্যাঁ, এটাই তোমার ম্যানেজমেন্ট? কিন্তু ম্যাডাম এখন কি হলো? মুকেশ, আমি তোমায় বলেছিলাম যে আমার গ্রিন রুমটা যেন সব সময় ফাঁকা থাকে, আর তুমি এদের শেয়ার করতে দিয়ে দিয়েছো। এক্সকিউজ মি মালবিকা জি, আপনি এখানে একলা নন যে প্লে করছেন, আর আমরাও কেউ যে সে নই, আমরাও এই প্লেটার আর্টিস্ট। নম্রতা ম্যাডাম, আপনি চুপ করুন না, আমি কথা বলছি ম্যাডামের সাথে। ম্যাডাম আই এম সরি, আগে থেকে এরকম হবে না। নেক্সট টাইম আমি শো তখনই করব যখন আমাদের কথা হয়ে যাবে। আর হ্যাঁ, এদের বার করো গ্রিন রুম থেকে। অ্যান্ড লিসেন, মেকআপের পর আমার সাথে এসে দেখা করো। তুমি এখানে কি করছো? তুমি ওই সেটে সবকিছু চেক করেছো কিনা? প্রপার্টি সব চেক করেছিলে তো? আর হ্যাঁ, বেলটা ঠিক করে চেক করেছিলে তো? আমি সব কিছু চেক করেছি, সব ঠিক আছে। কিন্তু আপনি ওই সুপারস্টারকে বলুন যে বেলটাকে একটু আস্তে বাজায়, যেন এরকম না হয় বেলটা ওনার মাথায় এসে পড়ে। তুমি এইসব কথা কেন বলছো? আর তুমি এখানে কি করছো? তোমার তো প্রথম সিনে এন্ট্রি আছে, যাও গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মুকেশ ভাই, আমি পুরোপুরি তৈরি, আপনি টেনশন নেবেন না। যুদ্ধের বাজনা বেজে গেছে, এবার শেষ পরিণতি চিন্তা কার? সিজারের জন্য যদি নিজের প্রাণ চলে যায় তাহলে কোনো আফসোস নেই। ভালো সোমেশ, ভালো। এটাকে আর এক নোট ওপরে করো, আরো ভালো লাগবে। ঠিক আছে স্যার। আরে সবাই তৈরি তো? শো শুরু হবে এক্ষুনি। আরে আমরা কখন থেকে তো রেডি হয়ে বসে আছি, কিন্তু তোর ওই হিরোইন, ওই সুপারস্টার রেডি হয়েছে নাকি আমরা নিজেরাই গিয়ে ওকে মেকআপ করবো? আরে অভিজিৎ দাদা, দাদা আপনি তো সিনিয়র অ্যাক্টর। হ্যাঁ, ওর জন্য কি সিনিয়র কি জুনিয়র, সবাইকে একই লাঠিতে রাখে। জানি না ওটা কেমন অপায়া মুহূর্ত ছিল যখন সুরিন্দরজি এই মেয়েটাকে এই খেলায় নেবে ভাবছিল। সত্যি দাদা, যখন থেকে এসেছে না, স্টেজে কম আর আমার কাছে ড্রামা বেশি করছে। আর ওকে কেউ গিয়ে বোঝায় এই ফিল্মের লোকেদের নাটকবাজি স্টেজে একদম বরদাস্ত করা যায় না। তুই এত রেগে যাচ্ছিস কেন? এক কাজ কর, এক পেক খেয়ে নে আর সমস্ত ফ্রাস্ট্রেশনকে একেবারে সরিয়ে দে। এত সহজ নয়। এই টেনশনের ওষুধ এই মদ নয়, অন্য কিছুই করতে হবে। যখন কোনো রোগ বেশি বাড়াবাড়ি হয়ে যায় না, না ওষুধ কাজে লাগে না মদ। জানেন দাদা, যাওয়ার আগে বলে গেল গ্রিন রুমে এসে দেখা করো। তো জানা কি বলবে? না হলে টাকার কথা বলবে, আর না হলে ছেড়ে দেওয়ার ধমকি দেবে। আমি না এর ধমকি আর এর বদমাইশি আর সহ্য করতে পারছি না। তুই আর কি করবি রে? হ্যাঁ, সহ্য করা ছাড়া তোর কাছে আর কি উপায় আছে? সব রোগের কিছু না কিছু ওষুধ তো আছেই। দ্য গ্রেট সিজারের সাম্রাজ্যতে এত ধ্বংস কখনো হয়নি যেরকম আজ হচ্ছে। সমস্ত প্রজা চিন্তিত, আর সিজার এই ব্যাপারে কিছু জানেই না। খবর কি করে থাকবে? সিজার তো নিজেই ঘুমিয়ে রয়েছে। ও তো এটাও জানে না যে লোকেরা নিজেরা ভেতরে ভেতরে কতটা জ্বলছে। আসলে সে কে যে সিজারের কান অবধি জনগণের এই কষ্টের কথা পৌঁছে দেবে? কে করবে সিজারের কাছে সেই আবেদন? আমি নিয়ে যাব সিজারের কাছে প্রস্তাব।
আর আমার প্রস্তাব সিজারের কান অবধি অবশ্যই পৌঁছাবে। আর আমার কথা সিজারকে তার ঘুম থেকে উঠতে বাধ্য করবে। সিজারের বিরুদ্ধে বিদ্রোহকারীদের আমার তলোয়ারের সাথে মোকাবিলা করতে হবে। She's dead. কি? What? এই খবরটা পড়েছিস? কি স্যার? রঙ্গসম্রাট হলে একটা থিয়েটার গ্রুপ দ্বারা প্রস্তুত নাটক অন্তিম অন্তরায় চলার সময় একটি দুর্ঘটনা। নাটকের মুখ্য অভিনেত্রী মালবিকা মালহোত্রাকে হত্যার অভিযোগে ওই থিয়েটার গ্রুপেরই সদস্য রাকেশ গ্রেফতার। নির্দেশক সুরিন্দর শাহ এই নাটকটার 500তম শো পূর্ণ করতে চলেছিলেন, কিন্তু 499তম শোয়ে এই দুর্ঘটনাটা ঘটে গেল। শুনেছিস তুই এই নাটকটা সম্বন্ধে কখনো? হ্যাঁ স্যার, আমি এই প্লেটার ব্যাপারে অনেক শুনেছি, খুবই সাকসেসফুল প্লে। কিন্তু গ্রুপেরই কোনো লোক শো চলতে চলতে কারোর খুন কেন করবে? এরকম বোকা বোকা কাজ কেউ করবে কেন? ও এইরকম কোনো কাজই করেনি। আরে অভিজিৎ, এত বছর পরে কোথায় ছিলে? এসো এসো এসো। আপনি একে চেনেন? কেবলমাত্র জানি না, আমি ওকে খুব ভালোভাবে চিনি। কলেজের সময়ের বন্ধু আমার। আরে কলেজে আমরা ওই যেই নাটকগুলো করতাম না, সেই নাটকগুলো নির্দেশনা করতো। কি খাবে বলো, চা না কফি? বন্ধু, চা কফি তো আমি খাই না, আর যা আমি খাই সেটা তো তুই আমাকে খেতেই দিবি না। দুর্ভাগ্যবশত তুমি যেটা খাও আমাদের মধ্যে কেউ সেটা খাই না। ইফ আই এম নট মিস্টেকেন, এই প্লেটার হিরো আপনি। সিজার তো আপনিই প্লে করেন বোধহয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আর এবার আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ঘটনার জন্যই অভিজিৎ আমার কাছে এসেছে। তোমার আন্দাজ একদম ঠিক, কেডি। এতদিন পর এখানে আসার কারণ এটাই যে আমার বিশ্বাস আছে যে রাকেশ নির্দোষ। আমার এই বিশ্বাসটাকে, এই সত্যিটাকে কেবল তুমিই বদলাতে পারো বন্ধু। অভিজিৎ, যবে থেকে আমি তোমাকে চিনি তবে থেকে তুমি সব সময় সত্যির সঙ্গে ছিলে। এইবারও সত্যির খোঁজে আমি অবশ্যই তোমার সঙ্গ দেব। এই রকম মহিলাকে তো প্রাণে মেরে দেওয়া উচিত স্যার। আর স্যার, আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি ওকে কবে প্রাণে মেরে দিতাম। কিন্তু স্যার, আমি মানিনি ওকে। স্যার, যদি ওকে মারারই হতো তাহলে তো আমি যে কোনো জায়গায় মারতে পারতাম স্যার। চলন্ত শোতে ওকে মারার আমার কি দরকার ছিল? কিন্তু তোমার মনে মালবিকার বিরুদ্ধে এতটাই ঘৃণা, এতটাই ক্রোধ কেন রয়েছে? স্যার, আমাদের থিয়েটার গ্রুপের 500তম শো কমপ্লিট হতে যাচ্ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। স্যার, আমাদের শোয়ের ডিরেক্টর আমাকে প্রমিস করেছিল উনি আমাকে একটা প্রমিনেন্ট রোল দেবেন, সিজারের সেনাপতির। কিন্তু স্যার, ওই মহিলা মালবিকা, স্যার, ও চক্করে ওই রোল যেটা যেটা আমি পেতে যাচ্ছিলাম ওই নতুন ছেলেটার হাতে চলে গেল। স্যার, 5 বছর দিয়েছি আমি, 5 বছর এই নাটকে, কিন্তু ওই মালবিকার চক্করে সব শেষ হয়ে গেল। স্যার, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি, মাথা খারাপ হয়ে গেছিল আমার। কোথাও এরকমটা নয় তো যে এই ক্রোধের কারণে, এই ফ্রাস্ট্রেশনের কারণে তুমি মালবিকাকে? না স্যার, স্যার আমরা অ্যাক্টার্স। স্যার, আমাদের সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত ঝগড়া লড়াই সব স্টেজে গিয়ে শেষ হয়ে যায়। স্যার, এগুলো কিছুই মনে রাখি না। আর স্যার, ওই দিন সব কিছু ঠিকঠাক চলছিল, সব কিছু
সমস্ত মুভমেন্ট ঠিক ছিল আর আমি ঠিক মোমেন্টে তলোয়ারটা চালাই, কিন্তু স্যার ভুলটা মালবিকারই ছিল। ও নিজে স্টেপ ভুল করেছিল আর স্যার ওই তলোয়ারে বিষ লেগেছিল, যার জন্য মালবিকার প্রাণ গেছে। স্যার স্যার এগুলো তো আমি জেনে বুঝে করিনি না স্যার। ইয়োর অনার, 10ই মার্চ সন্ধেবেলা রং সম্রাট অডিটোরিয়ামে বহু প্রচলিত নাটক আখরি ফারিয়াদের 499তম শো ছিল। 499। পর্দা খুলল, শো শুরু হলো। আর শোয়ের হিরোইন ভূতপূর্ব ফিল্ম অ্যাক্ট্রেস মালবিকা মালহোত্রা, যে নিজের এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়েছিল, স্টেজে ঢুকলো এবং নিজের ডায়লগ বলল। আর নাটকের অনুসারে ওখানে তলোয়ারবাজি শুরু। ইয়োর অনার, যেমন সব নাটকে হয় তেমন কি এই নাটকেও অ্যাক্টার্সদের সব মুভমেন্ট আগে থেকে ব্লকড ছিল। সবকিছুই পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী চলছিল। তখনই হঠাৎ অপরাধী রাকেশ নিজে তলোয়ার দিয়ে জেনে বুঝে মালবিকার হাতে আঘাত করে। তলোয়ারে ধার ছিল না ইয়োর অনার, তাই জন্য ওর হাত কাটেনি, কিন্তু একটা ছোট চোট এসছিল। যাই হোক, এখন অবধি তো সব ঠিকই ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো 2 মিনিটের মধ্যে মালবিকার মৃত্যু হলো ওখানেই স্টেজে। আর এই মার্ডারটা হতে ওখানে বসে থাকা প্রতিটা মানুষ দেখেছে। Am I right? স্যার স্যার এগুলো আমি জেনে শুনে করিনি স্যার, ভুল মালবিকা ছিল। ও ভুল স্টেপ নিয়েছিল, তাই আমার তলোয়ার ওর হাতে লাগে আর ওর হাত কেটে যায়। আর ওইটুকু কেটে যাওয়ার জন্য ওর মৃত্যু হয়ে গেল? না, আপনি এটা বলতে চাইছেন যে একটা ছোট এইটুকু একটা কাটার জন্য 2 মিনিটে একটা মানুষের মৃত্যু হতে পারে, এটাই বলতে চাইছেন আপনি? না স্যার, আমি এটা বলতে চাইনি। আপনার মানেটা পরিষ্কার। আপনি চেয়েছিলেন যে চলতে থাকা নাটকে আপনি মালবিকার ওপর তলোয়ার দিয়ে আঘাত করেন, যেটাতে কোনো ধার নেই, কিন্তু ওর কেটে যায় এবং ও চোট আসে। এটাই আপনি চেয়েছিলেন, কারণ আপনি তলোয়ারে আগে থেকে বিষ লাগিয়ে রেখেছিলেন রাকেশ, যেটার কারণে ওই বিষের প্রতিক্রিয়ায় মালবিকার মৃত্যু হয়ে যায়। ইয়োর অনার, পোস্টমর্টম রিপোর্টেও মালবিকার মৃত্যুর কারণ বিষই। স্যার আমি কি করে বলবো যে ওই তলোয়ারে বিষ কোথা থেকে এলো? আর স্যার আমি মালবিকাকে মারিনি স্যার, সত্যি। অদ্ভুত অ্যাক্টর আপনি, ফিল্মে ট্রাই করুন। কি সব বলছেন আপনি? হ্যাঁ, এই নাটকে অভিনয় তো করছিলেনই আপনি, কিন্তু এই সেট আর প্রপার্টির দায়িত্ব আপনাকেই দেওয়া হয়েছিল। আর এটা তো খুবই নিশ্চিত যে ওই তলোয়ারটাও প্রপার্টিরই একটা অংশ। হ্যাঁ, ঠিক বলছি আমি? আপনি এই কথাটা মানেন? তাহলে দায়িত্ব যদি আপনার হয় এবং তলোয়ারটাও যদি আপনার হয়, তাহলে আপনি জানেন না যে তলোয়ারে বিষ কি করে লাগলো? স্যার আমি জানি না, কিন্তু জজ সাহেব সত্যি আমি কাউকে খুন টুন করিনি। কিন্তু খুন করার পরিকল্পনাটা তো আপনারই ছিল না? যদি পরিকল্পনা আপনার হয় তাহলে অন্য কেউ কি করে কার্যকর করবে? এটা আমি বুঝলাম না। আপনি বলুন যে মালবিকার সাথে আপনার কোনোদিন কোনো প্রবলেম ছিল না আর আপনি ওকে রাস্তা থেকে সরাতেই চাইতেন না, বলুন। না না, নিচে কোথায় দেখছেন? লজ্জায় মাথা হেট হয়ে গেছে আপনার, বলতে পারবেন না আপনি। এই কঠিন সত্যটা আপনি স্বীকার করতে পারবেন না রাকেশ, কিন্তু আমি এই সত্যিটা প্রমাণ করেই ছাড়ব। ইয়োর অনার, নিজের এই সত্যিটা প্রমাণ করার জন্য সবচেয়ে প্রথমে আমি এই নাটকের প্রডিউসার, এই যে আখরি ফারিয়াদি নাটকটা আছে তার প্রডিউসার শ্রী সুরিন্দর শাহকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিচ্ছি। মিস্টার সুরিন্দর শাহ, আপনার এই যে নাটক আছে আখরি ফারিয়াদি, 499 শোজ, খুব বড় ব্যাপার এটা, এতগুলো পারফরমেন্স, এত বড় ব্যাপার। যখন এটা নিশ্চিত যে ওই দিন যখন শো চলছিল তখন আপনিও ওখানে অডিটোরিয়ামে ছিলেন? আগে হ্যাঁ। আপনি কি এই ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন যে এই যে মালবিকা আর রাকেশের সম্পর্কর ব্যাপারে বলতে পারেন? দেখুন, এই বিষয়ে আমি খুব একটা বেশি জানি না, কিন্তু হ্যাঁ, মালবিকাকে আমি এই ফিল্মে নিয়ে এসেছিলাম, তার জন্য ওকে ভালো রকম টাকাও দিচ্ছিলাম আমি। আপনারা তো জানেন ফিল্মে লোকেদের দেখবার জন্য লোকে নাটক দেখতে আসে, না হলে নাটক ইনভেস্ট করা কোনো বুদ্ধিমান লোকে করবে না। যাকে বাদ দিন, আমাকে এইটা বলুন সুরিন্দর বাবু যে
এই রিহার্সালসে চলাকালীন রাকেশ আর মালবিকা দেবীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া কিছু হয়েছিল? দেখুন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি এই ব্যাপারে কারো কিছু জানা থাকে সেটা এই নাটক ডিরেক্টর অনিরুদ্ধই বলতে পারবে। একটা কথা বলুন আমাকে অনিরুদ্ধ বাবু, যে আপনার এই যে নাটক আখরি ফরিয়াদি, এটা লাস্ট দুটো শোয়ের আগে ৩রা মার্চ যখন রিহার্সাল চলছিল তখন আপনি রাকেশ মালবিকার মধ্যে কিছু হতে দেখেছেন? আমি রাকেশকে লাস্ট দুটো শোয়ে সিজারের একজন সেনাপতি ক্যারেক্টারের জন্য প্রমিস করেছিলাম। হ্যাঁ, বাট মালবিকার কথায় আমাকে এই প্রমিসটা ভাঙতে হলো, আর সেই রোলটা সোমেশকে দিতে হলো, যার ওপর রাকেশ খুবই রেগেছিল। আর এই কথাটা নিয়ে সেদিনও আমার আর মালবিকার সঙ্গে খুব ঝগড়া করেছিল। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, এটাই হয়েছিল ইওর অনার। একটা ছোট রোলের জন্য রাকেশ নিজের সামনের পথের কাঁটা সরিয়ে দেয়, যেটা ওনার চোখে ফুটছিল। ছাড়ুন, এটা তো ৩রা মার্চের গল্প, আমরা আলোকপাত করি 10ই মার্চ এর রাতে, যখন এই শোটা পারফর্ম হচ্ছিল এবং মালবিকা দেবীর মৃত্যু হয়। আর এই জন্য আমি চাই এই নাটকের প্রোডাকশন ম্যানেজার মিস্টার মুকেশ ত্রিবেদীকে কাঠগড়ায় হাজির করা হোক। মুকেশ বাবু, রাকেশ আর মালবিকা দেবীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, মনোমালিন্য ছিল। আর রাকেশ নিজের রাগের ওপর কন্ট্রোল করতে পারতো না, নিজে বসে থাকতো না, এটা তো সবাই জানে। আমাকে এটা বলুন যে ওই রাতে 10ই মার্চের রাতে যখন শোটা পারফর্মড হচ্ছিল, এমন কোনো ঘটনা ঘটেছিল যেটাতে রাকেশের ওপর সন্দেহ করা যায়? শো শুরু হওয়ার আগে আমি রাকেশকে বলেছিলাম বেলটা ভালো করে চেক করে নিতে, আর সমস্ত প্রপার্টিসগুলোও একবার চেক করে নিতে। ওই সময়ও রাকেশ মালবিকার উপরে খুব রেগেই ছিল, কিন্তু আমি এটা জানতাম না যে প্লে চলাকালীন এইভাবে ও প্রতিশোধ তুলবে। আরে জসপাল বাবু, বসে বসে ক্লান্ত হয়ে গেলাম। কেমন হয় যে যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তো আমি কিছু জিজ্ঞাসাবাদ করি আর আপনি কিছুক্ষণ বসে। আই ওয়াজ মিসিং ইউ স্যার, প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, তো মাননীয় নাটকের প্রোডাকশন ম্যানেজার সাহেব, এই কথাটা হয়ে গিয়েছে আদালতে যে এই রাকেশ মালবিকার ওপর রেগেছিল, তো আপনিও এটা মনে করেন যে ওই রাগের কারণেই রাকেশ ওই তলোয়ার দিয়ে মেরেছে মালবিকাকে? এতে মানার কথা কি আছে? এই সব কিছু তো আমি নিজের চোখে দেখেছি, আর এই কথাটা তো সবাই জানে যে রাকেশের তরবারি থেকে মালবিকার চোট এসেছিল। এক্ষুনি জসওয়াল স্যার প্রমাণ করেছে যে ওই তরোয়ালে বিষ। হ্যাঁ, জসওয়াল সাহেব তো আদালতকে বলেছেন ফরেনসিক্স রিপোর্ট এটা বলছে যে ওই তলোয়ারে বিষ মাখানো ছিল, কিন্তু জসওয়াল সাহেব এখনো পর্যন্ত যেটা প্রমাণ করেননি তা হলো যে ওই রাকেশই ওই তলোয়ারটায় বিষ মাখিয়েছে। আর যাই হোক না কেন, এই কথাটারও সঠিক সময় আসবে। এটা বলুন যে প্রোডাকশন ম্যানেজার সাহেব, যে এই যে শো, এই খেলা যেটা আপনারা দেখান, এই তলোয়ারের যে দৃশ্যটা রয়েছে, এটা তো পরিষ্কার যে এটার পূর্ব অভ্যাস সমস্ত অভিনেতা, সমস্ত কুশীলবরা করেছেন নিশ্চয়ই। একদম, ইনফ্যাক্ট সব অ্যাক্টর এই সিকোয়েন্সটাকে খুব ভালোভাবে করতো। তো মুকেশবাবু, এইটা বলুন যে এতটাই আগে অভ্যাস করার সত্ত্বেও কি করে এটা সম্ভব যে ওই তলোয়ারটা গিয়ে মালবিকার হাতে লাগলো? কি মনে হয় আপনার, ওনার ক্রোধ ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে? মিস্টার পাঠক, এসে গেছেন আপনার জয়সওয়াল সাহেব, বলুন বাবু বলুন। কি আপনি প্রমাণ কি করতে চাইছেন? মালবিকা দেবী হয়তো নিজেই ওই তলোয়ারে বিষ লাগিয়েছেন, আর ওনার পা নিজেই এরকম ভুল পড়েছে, হয়তো নিজেই নিজের হাত এরকম মাঝখানে দিয়েছেন হয়তো, যাতে ওনার হাত কেটে যায় আর ওনার মৃত্যু হয়ে যায়। আত্মহত্যা? না জয়সওয়াল বাবু, খুব একটা খুশি আমার হচ্ছে না এটা ভেবে আপনাকে এতটা মূর্খের মতো কথা বলতে দেখে। কেন কেউ নিজেরই মৃত্যুর এভাবে জাল বুনবে? যদি আপনি পোস্টমর্টেম রিপোর্ট মন দিয়ে পড়তেন তাহলে আপনি এই বিষয়টা ইঙ্গিত পেতেন। যে সময় মালবিকার মৃত্যু হয়েছিল সেই সময় ওর রক্তে অল্প মাত্রায় হোক তবুও ঘুমের ওষুধ ছিল।
তাহলে এটা কি সম্ভব নয় যে ওই ঘুমের ওষুধের প্রভাবের কারণে ওনার পা একটু হড়কে গিয়েছিল, আর অভ্যাস করা রাকেশ ওই তলোয়ারটা ঠিকভাবেই ছুঁড়েছিল, কিন্তু মালবিকার হাতটা মাঝখানে চলে আসলো? সম্ভব এটা? কিন্তু তলোয়ারে বিষ কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তরটাও আমি দেব, তবে তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে যে মালবিকার রক্তে ঘুমের ওষুধটা কোথা থেকে আসলো? ইওর অনার, এই ঘুমের ওষুধটা একটা আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে মেশানো হয়েছিল যেটাকে মুলাইঠি বলা হয়, এবং যেটা হামেশাই যারা অভিনেতা, যারা নাটক করেন, তারা গলা ঠিক রাখার জন্য খেয়ে থাকেন। আর একটা প্রশ্ন রয়েছে যে এই মুলাঠিতে ওই ঘুমের ওষুধটা এলো কিভাবে, আর এই ওষুধটা মালবিকাকে দিল কে? আপনি তো জানবেন নিশ্চয়ই মুকেশবাবু, আপনি তো দেখাশোনা করেন এই সব কিছু, তো কে দিয়েছিল এই মুলাঠিটা মালবিকাকে? আমাদের গ্রুপে সুমেশই মুলেটি খেত। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা সত্যি যে আমি মুলেঠি ব্যবহার করি, আর সেই দিন আমি মালবিকা দেবীকে মুলেঠি দিয়েছিলাম, কারণ স্যার সেদিন তার গলাটা রীতিমতো খসখস করছিল তাই। কিন্তু স্যার আমি মুলেঠিতে কিছুই মেশাইনি। আর স্যার আপনি বলুন আমি এরকম কেন করব? মালবিকা ম্যাডামের কারণেই তো আমি নাটকে একটা ইম্পর্ট্যান্ট রোল পেয়েছি। মুলাইঠি আপনার কাছে ছিল, আপনি মালবিকাকে দিয়েছিলেন, কিন্তু আপনি তার মধ্যে ঘুমের ওষুধ মেশাননি। তাহলে কে করতে পারে এটা? কে করতে পারে এই কাজটা আপনার অনুসারে? স্যার যে কেউ করতে পারে, রাকেশ করতে পারে। আপনার কাছে যেই মুলাঠিটা ছিল সেটার মধ্যে ঘুমের ওষুধ মেশাবে রাকেশ? মুকেশ বাবু করতে পারেন। আচ্ছা, মুকেশ বাবুও করতে পারেন। স্যার কারণ আমাদের গ্রুপের প্রত্যেকেই মালবিকার ওপর রীতিমতো রেগেছিল সেই কারণে। আর হ্যাঁ স্যার, এছাড়া বলতে গেলে অশোক বাবুও করতে পারেন স্যার, কেননা মালবিকার অশোক বাবুর মধ্যে অনেক দিন ধরেই কিছু একটা চলছিল, আর এই ব্যাপারটা সবাই জানতো। আর সেদিন সন্ধেবেলা আমিও উইংসের মধ্যে দিয়ে দেখেছিলাম ওরা দুজন ঝগড়া করছিল। স্যার অশোক মালবিকার থেকে দূরে যেতে চেয়েছিল, আর মালবিকা ব্যাপারটা নিয়ে ভীষণই রেগেছিল সেই কারণেই। হ্যাঁ এটা সত্যি, আমার আর মালবিকার মধ্যে একটা সম্পর্ক ছিল, আর আমি ওই সম্পর্ক থেকে বেরোতে চাইছিলাম। আচ্ছা, আপনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, আপনি ওই সম্পর্কটা ভাঙতে চাইছিলেন, তো আপনি ওই রাকেশের তলোয়ারের ধারে বিষ লাগিয়েছিলেন, হয়তো আপনি মালবিকার মুলেঠির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন, আর যেই কারণে এই ঘটনাটা ঘটলো। না, এটা সত্যি না। আমি কেন মালবিকাকে মারতে চাইবো? নিজের বিবাহিত জীবনকে বাঁচানোর জন্য কখনো কখনো। জজ সাহেব এটা মিথ্যে, আমার উপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, এগুলো সব মিথ্যে। ইনফ্যাক্ট যেদিন মালবিকার মার্ডার হয়েছিল ওদিন আমি স্টেজে ছাড়া পার্সোনালি আর কোথাও দেখাও করিনি। রিল্যাক্স অশোক বাবু, রিল্যাক্স ইওর অনার। কেডি পাঠক সাহেব এই কেসটাকে এমনি ঘোরাচ্ছেন গোল গোল, কেন জানি না, টাইম ওয়েস্ট করছেন। যখন সব সাক্ষীদের এবং তাদের বয়ানে এটা পরিষ্কার যে রাকেশ আর মালবিকার ঝগড়া ছিল, রাকেশের তলোয়ারে মালবিকার আঘাত পায় এবং রাকেশের তলোয়ারে বিষ ছিল। আর হ্যাঁ, যতদূর আপনার ওই মুলাইঠিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার প্রশ্নটা ছিল, হতে পারে পাঠক সাহেব যে ওই ঘুমের ওষুধটা রাকেশ মিশিয়েছিল। না, যেরমভাবে আপনি দোষারোপ করলেন ওই ভদ্রলোককে, অশোকবাবুকে, সেরমভাবেই যাতে মালবিকা দেবী ঘুমিয়ে থাকেন, উনি ভুল পদক্ষেপ নেন, ওনার হাত মাঝখানে চলে আসে, আর রাকেশ। নাটকের মধ্যে নাটক ইওর অনার, এবার আদালতেও আর একটা নতুন নাটক, নতুন একটা গল্প নয় পাঠক সাহেব, তথ্য এটা। জসওয়াল সাহেব, একটা তথ্য জসওয়াল সাহেব, আমার সহযোগীও খুঁজে নিয়ে এসেছেন ওখানকার গ্রিন রুম আর অডিটোরিয়ামের খানা তল্লাশি করে, যেটা সম্ভবত আপনার তথ্যকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারে। দেখি কি হয় যায়। এটাই অশোকবাবু, আপনার
বক্তব্য অনুযায়ী যেই দিন মালবিকার মৃত্যু হয় সেই দিন স্টেজ ছাড়া বাইরে কোথাও অন্য কোনো জায়গায় আপনার মালবিকার সঙ্গে দেখা হয়নি। আগে হ্যাঁ। চলুন আপনার বাকি কথাগুলোর মতো এই কথাটাও আমরা মেনে নিচ্ছি। এইটা বলুন যে এই খেলায়, এই নাটকে যতজন কুশীলব রয়েছেন তাদের জামার উপরে একটা ব্রোচ হয় না, ছিল না ব্রোচ একটা এখানে লাগানো? আগে হ্যাঁ। কিন্তু আপনার বস্ত্র থেকে সেই ব্রোচটা বেপাত্তা হারিয়ে গেছে, কোথায় চলে গেল ওটা? আগে আমি কি জানি, অন্য কোথাও পড়ে গেছিল হয়তো। কোথায় কোথায় পড়ে যেতে পারে? এই 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 যে ব্রোচটা রয়েছে, এটা দেখুন, এটা আপনার জামা থেকে পড়েছে কিনা? আমি এইটা বুঝতে পারছি না অশোকবাবু, যে যখন আপনার সঙ্গে মালবিকা দেবীর কোথাও আপনারই বক্তব্য অনুযায়ী বাইরে কোথাও দেখা হয়নি, তাহলে আপনার বস্ত্র থেকে আপনার এই ব্রোচ মালবিকা দেবীর গ্রিন রুমে গেল কি করে? দেখুন, আমি কিচ্ছু জানি না ওটা ওখানে কি করে আসলো। এই ছোট সুন্দর শিশিটা সম্বন্ধে নিশ্চয়ই আপনার কাছে বেশ কিছু খবরাখবর রয়েছে। এটা সেই শিশি যেটার মধ্যে বিষ ছিল, যে বিষটা ওই তলোয়ারের ধারে লাগানো হয়েছিল। এইটা আপনি দেখেছেন? এভিডেন্স? হ্যাঁ স্যার, এক মিনিট। এই 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 শিশি তো রাকেশের শিশি এটা। আগে স্যার। আশ্চর্যজনক বিষয় এটা যে রাকেশের এই শিশিতে আপনার আঙুলের ছাপ কিভাবে এলো? হাউ ইজ ইট পসিবল? স্যার স্যার এটা ষড়যন্ত্র স্যার। ও আমাকে ফাঁসাতে চাইছে স্যার। স্যার, এই শিশিটা রাকেশের হোমিওপ্যাথি ওষুধের শিশি। স্যার, আগের দিন যখন আমি গ্রিন রুমে গেছিলাম তো রাকেশ ওখানে আগে থেকেই বসেছিল, আর স্যার ও আমাকে আসতে দেখেই ওখান থেকে চলে গেল। স্যার, আমি ওই সময় স্যার আমি ওই শিশি ওর হাতে দিয়েছিলাম। আর হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ও ওই সময় ওই শিশি ও রুমাল দিয়ে ধরে স্যার। স্যার, ওই জন্যই আমার আঙুলের ছাপ এখানে এসে গেছে হয়তো। স্যার, আমি আর কিছুই জানি না স্যার, আমার এর মধ্যে কোনো হাত নেই স্যার, আমি সত্যি বলছি স্যার। রাকেশ, বল না, বলছিস না কেন? এটা কি সত্যি? বল না, চুপ কেন? রাকেশ বাবু, আপনি কি অশোক বাবুর কথার সঙ্গে সহমত? অশোক সত্যি বলছে স্যার, এই শিশি আমারই। কিন্তু স্যার, এটাও সত্যি যে ওই দিন এই শিশিটা হারিয়ে গিয়েছিল, আর স্যার অশোকই তুলে আমাকে দিয়েছিল। ওই দিন আমার হাতে পেন্ট লেগেছিল, আর তাই ওই শিশিটা আমি রুমাল দিয়ে ধরি। স্যার, তারপরে ওই শিশিটা আমি লাইট বুথে গিয়ে রেখে দিই। কিন্তু স্যার, যখন আমি দ্বিতীয়বার ওটা খুঁজতে গেলাম না স্যার, ওটা আমি পেলামই না। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। এটা একদমই হয়নি, বরঞ্চ এইটা হয়েছিল যে আপনি পুরো ষড়যন্ত্রটা করেছিলেন আশোককে ফাঁসানোর। নিজের শিশিতে আশোকের আঙ্গুলের ছাপ থাকার সুযোগটা নিলেন, ওর ব্রশারটা মালবিকা গ্রিন রুমে রাখলেন, আর তারপর ওর মুলেঠিতে ঘুমের ওষুধ মেশালেন, আর নিজের তলোয়ারে বিষ। এখন তো এই কেস পুরো পরিষ্কার হয়ে গেছে, ইয়োর অনার। থ্যাংক ইউ পাঠক সাহেব। ধন্যবাদটা এই কারণে বলছি আমি, কারণ এই যে রাকেশের যে ওষুধের শিশিটা ছিল, যেটাতে বিষটা ছিল, ওটা আদালতের সামনে পেশ করে আপনি কেসটা আরও পরিষ্কার করে দিয়েছেন যে এই খুনটা রাকেশই করেছিল, এমনকি জেনে বুঝে ও ষড়যন্ত্র করেছিল। তাই জন্য ইয়োর অনার, আমি আদালতকে এটা অনুরোধ করব যে আপনি আপনার রায় ঘোষণা করুন আর অপরাধীকে কঠিনতম শাস্তি দিন। মিস্টার পাঠক, আপনি আপনার মক্কেল যে নির্দোষ সেটা প্রমাণের জন্য অন্য কোনো সাফাই পেশ করবেন? ইয়োর অনার, ডিফেন্স এই কেসের একটু তল্লাশি করতে চায়, আর
পরবর্তী শুনানির আবেদন করছে। ইয়োর অনার, এই আদালত আপনাকে আপনার মক্কেলের নির্দোষিতা প্রমাণের জন্য 4 দিন সময় দিচ্ছে। ততদিন এই আদালত মুলতুবি রাখা হলো। অশোকের কাছে মালবিকাকে মারার সব থেকে বড় মোটিভ ছিল স্যার। মালবিকা ওর জীবনে অনেক ঝামেলা করছিল। আমি তো এখনো পুরো বিশ্বাস করি মালবিকার হত্যাতে আর কারণ নয়, অশোকেরই হাত আছে। তুই চল, আমরা একবার যাই। কোথায় স্যার? প্রডিউসার সুরিন্দর শাহ আদালতের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে 500তম শো করছে। চল দেখে আসি। 500খানা শো করা খুব একটা সহজ কথা নয় বরুণ। কোথায় যাচ্ছেন? আরে ভাই আমার, কোথায় যাচ্ছেন? সরি স্যার। উঠিয়ে নিন, উঠিয়ে নিন। মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন আপনার? আমরা আপনার 500তম শো দেখতে আসলাম, পছন্দ হয়নি আপনার? না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি সহ অভিনেতারা কোথায় আপনার? স্যার, বাকি সবাই তো স্টেজে আছে। যাই হোক, সেকেন্ড বেল বেজে গেছে, আপনারাও অডিটোরিয়ামে চলুন না। স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, আসুন আসুন, যা দেখে। তোমার শেষ সময় চলে এসেছে সিজার। আবামের কথা আর তুমি আটকাতে পারবে না। সিজারের বিশাল বাহিনীর সামনে জনসাধারণ কি করবে? গ্রেপ্তার করো একে। চলো। মনে হয় তুমি আবামের ক্ষমতা সম্পর্কে কিছু জানো না। সিজার, ভালো হবে না। অশোক, He's dead. what? বরুণ, পুলিশকে ফোন কর। তুই যখন ওর পিছনে গিয়েছিলি, ওই এনভেলপটা কাকে দিয়েছিল? স্যার, একজন লোক ছিল, কিন্তু ওই লোকটাকে এখানে দেখতে পাচ্ছি না। হয়তো বাইরের লোক ছিল। হ্যালো দাভে। ইয়োর অনার, আরও একবার চলন্ত নাটকে খুন হওয়াতে এটা আবার প্রমাণ হলো যে রাকেশ সর্বপ্রথমে মালবিকার খুন করলো এবং তারপর অশোককে ফাঁসানোর চেষ্টা করলো। আর যখন ওর এই প্রচেষ্টাও ব্যর্থ হলো, তখন ও নিজের সাথীর সাহায্যে অশোককেও মেরে ফেললো। জয়সল বাবু, এই বন্ধুর নামটা একবার কষ্ট করে বলতে পারবেন আদালতে? আগে আপনার অনুরোধ শিরোধার্য স্যার। আর সাথে একটা না, দুটো। প্রথমটা তো ওই বিষ, যেটা লিপ লাইনারে লেগেছিল, আর ইয়োর অনার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী অশোকের মৃত্যুও ওই লিপ লাইনারে লেগে থাকা বিষের জন্যই হয়েছে। আর পাঠক সাহেব খুনি এটা খুব ভালোভাবেই জানতো যে অশোকের নিজের জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভেজানোর অভ্যেস ছিল এরকম, আর ও এই ব্যাপারটারই সুযোগ নেয়। আর ইয়োর অনার, অশোক নিজের অভ্যেস অনুযায়ী চলন্ত প্লেয়ের মধ্যে নিজের জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভেজায়, যাতে নিচের যে লিপ লাইনারটা ছিল, যেটাতে বিষ লাগানো ছিল, সেটা জিভে লেগে যায় আর অশোক মরে যায়। এখন দ্বিতীয় সাথী, রাকেশের সাহায্যকারী, ওর পুরনো পরম মিত্র, ইয়োর অনার, মেকআপ ম্যান যোগেশ। যোগেশ বাবু সবার মেকআপ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে এন্ট্রি হওয়ার আগে আপনি স্টেজে অশোক বাবুর ঠোঁটের নিচে লিপ লাইনার কেন লাগালেন আপনি বলতে পারেন? মেকআপের পরেই আমি সবসময় টাচ আপ করি স্টেজে। যখন সবাই স্টেজে চলে এসেছিল, তখন অশোকও স্টেজে এলো। আমি স্টেজেতেই অশোককে টাচ আপ করেছিলাম। এই লিপ লাইনারটা দিয়েই? এই লিপ লাইনারটা দিয়েই আপনি ঠোঁটের নিচে অশোকের ওই মেকআপে টাচ আপ করলেন যেটাতে বিষ ছিল? ইয়েস, ইয়েস ইয়োর অনার। আর এই লিপ লাইনারে সেই বিষটাই আছে যেটা রাকেশের তলোয়ারে ছিল, যেটা দিয়ে মালবিকার মৃত্যু হয়।
একটা কথা বলুন যোগেশ বাবু, দুটো জায়গাতেই আপনি এই বিষটাই ব্যবহার করেছিলেন, তাই না? কি ফালতু কথা বলছেন আপনি? বাজে কথা আমি না, আপনি বলছেন। যদি আপনি মেকআপ ম্যান হন, আপনার হাতেই যদি লিপ লাইনার থাকে, তাহলে আপনি কি করে জানেন না যে বিষ কোথা থেকে এলো? আমি কি করে জানবো? আমি তো সবার সাথে স্টেজে ছিলাম, আর যখন অশোক এলো তো আমি লিপ লাইনার নিতে আমার গ্রিন রুমে গেলাম। ঠিক সেই সময় হয়তো কেউ লিপ লাইনার চেঞ্জ করে দিয়েছিল। মেকআপ ম্যান আপনি, লিপ লাইনার আপনার কাছে থাকে, চেঞ্জটা অন্য কেউ করলো কেন? কে করেছে বলতে পারেন আপনি? না না, কে করেছে তাড়াতাড়ি বলুন। শোয়ের দিন বিকেলে যখন সবাই স্টেজে ছিল আর আমি গ্রিন রুমে লিপ লাইনার নিতে গেছিলাম, তো আমি ওখান থেকে নর্মদাকে বেরোতে দেখলাম। নম্রতা দেবী, সবার আগে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্ততপক্ষে আপনি মালবিকার জায়গাটা তো নিয়ে নিলেন। ক্ষমা করবেন স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। মানে এই যে নাটকটা রয়েছে, যে খেলাটা, যে অন্তিম অন্তরা, এখানে আপনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। সমস্ত কুশীলবেরই এটা ইচ্ছা থাকে, এটা চেষ্টা থাকে যে সে মুখ্য ভূমিকায় অভিনয় করে। আগে হ্যাঁ, কিন্তু এর মধ্যে খারাপটা কি? খারাপটাই তো রয়েছে। মুখ্য চরিত্রটা পাওয়ার জন্য বাকি কুশীলবদের রাস্তা থেকে এইভাবে সরিয়ে দেওয়ার। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি নম্রতা দেবী, যে প্রথমে আপনি বিষের ব্যবহারটা করে মালবিকা দেবীকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তারপর ওই বিষের ব্যবহার করেই আপনি অশোককেও খুন করেছেন। কেডি কেন জোর জবরদস্তি আপনি নম্রতার মুখে কথা ফোটাতে চাইছেন? আদালতে এটা তো প্রমাণ হয়ে গেছে যে মালবিকার মৃত্যুর জন্য রাকেশ দায়ী। এখানে অশোকের খুনের ব্যাপারে আপনি হয়তো নম্রতাকে এইখানে এই কাঠগড়ায় ডেকেছেন, ভুলে গেলেন আপনি, হয়তো খুব স্ট্রেসে আছেন আপনি। ওয়াই ডোন্ট ইউ টেক আ ব্রেক? না না, স্ট্রেসের জন্য এরকম ভাবনায় ডুবে যাওয়া নট গুড। জসওয়াল সাহেব, আমি ভাবের ঘুরে কথা বলছি না, কিন্তু আপনার ভাবনা চিন্তার আভাব দেখে আমার মনে হচ্ছে যে এবার আমাকে ইনাকে শুধুমাত্র অশোক বাবুর হত্যার ঘটনা নিয়েই প্রশ্ন করা উচিত। আপনি বসুন না, একটু জলটল খান এই স্ট্রেসটার জন্য। হ্যাঁ, তো নম্রতা দেবী, মেকআপ ম্যান যোগেশের বক্তব্য অনুযায়ী যখন সমস্ত কুশীলবরা ওই মঞ্চে উপস্থিত ছিলেন তখন আপনি সেখানে ছিলেন না, গ্রিন রুমে ছিলেন। এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ আমার উপর, আর এই লোকটা মিথ্যে কথা বলছে। আমি গ্রিন রুমে যাইনি। নম্রতা দেবী, আপনার এই কথাটা স্পষ্ট আমরা করতে পারি বাকি যারা যারা রয়েছে এখানে আদালতে উপস্থিত তাদের বক্তব্যে। তাই ভেবে চিনতে আপনি উত্তরটা দিন যে আপনি গ্রিন রুমে ছিলেন না ছিলেন না, পুরো সময়টা ধরে স্টেজে ছিলেন নাকি ছিলেন না, ছিলেন কি না? আগে না, আমি পুরো সময় স্টেজে ছিলাম না। রাইট, তো কোথায় ছিলেন আপনি? গ্রিন রুমে। আমি আমাদের প্রোডিউসার সুরেন্দ্রজির সঙ্গে ছিলাম। আগে হ্যাঁ, এটাই সত্যি, নম্রতা আমার সঙ্গেই ছিল। ওর মালবিকার জায়গায় মেইন রোল করার কথা ছিল, এই জন্য নাটক শুরুর আগে আমি সব কথা ক্লিয়ার করে নিতে চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনি সব কথা এরকম আদালতের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলেন, তার জন্য থ্যাংক ইউ মিস্টার শ। কেডি স্যার, এখন তো আপনার ভ্রমটা নিশ্চয়ই দূর হয়ে গেছে যে যোগেশ মিথ্যে কথা বলছে না, কারণ যদি নম্রতা গ্রিন রুমে যায়নি তাহলে যোগেশ ওকে গ্রিন রুমে দেখলো কি করে? নট পসিবল। কিন্তু এইটা পসিবল হতে পারে যে যোগেশ আর রাকেশ দুজনে মিলে মালবিকা আর অশোকের খুন করেছে। ইয়োর অনার, আমি এটা চাই যে এই আদালত যোগেশকে রাকেশের সঙ্গ দেওয়ার অপরাধে আর অশোকের খুন করার অপরাধে হেফাজতে নেওয়ার হুকুম দিক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। কেডি স্যার, এটা সেই লোকটাই। স্যার আমি এখনই আসছি। স্যার, আইল জাস্ট কাম। তুই ওই লোকটাই না যাকে সেদিন অশোক পেপারস দিয়েছিল? সত্যি বল নইলে। স্যার, আমি তো একটা ছোটখাটো ড্রাইভার স্যার। স্যার, ওই পেপারটা আমার সাহেবের জন্য ছিল। অশোক স্যার আমার সাহেবকে ব্ল্যাকমেল করছিল। আমি এই পেপারটা পড়ে ফেলেছিলাম, ওতে লেখা ছিল
যদি আজ রাতে আমি 50 লাখ টাকা না পাই তো সত্যিটা সবার সামনে চলে আসবে। মিস্টার অশোক, আপনার দুঃখটা আমরা বুঝতে পারছি। অশোকের আসল হত্যাকারী পর্যন্ত পৌঁছতে চাই আমরা। কিছু জানতেন আপনি এই ওর নাটকের সম্বন্ধে? আমি বেশি কিছু জানি না, আমি ওনার প্লেয়ের ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করতাম না। কিন্তু হ্যাঁ, যেদিন রাতে ওনার খুন হয় ওই দিন সকালে উনি আমাকে এই খামটা দিয়েছিলেন আর বলেছিলেন উনি ফোন করলে আমি যেন এটা পোস্ট করে দিই। আমি দেখতে পারি একটু এটা? আমি আপনার আর নম্রতার যে সমস্ত কথাগুলো শুনেছিলাম সেটা রেকর্ডও করে ফেলেছি। আর যদি এটা আপনার কাছে পৌঁছে যায় তাহলে ধরে নেবেন যে আমি পয়সাটা পেয়ে গিয়েছি আর আপনি আপনার জীবন। অশোক, নম্রতা নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার, ওর বাড়ি নাম্বার আছে। তাড়াতাড়ি কর। হ্যালো, আমি কি নম্রতার সঙ্গে কথা বলতে পারি? আপনি ওর মোবাইল নাম্বারটা দেবেন? অলরাইট, থ্যাংক ইউ। কেডি স্যার, নম্রতা মোবাইল ফোন বাড়িতে রেখে গেছে আর ও অডিটোরিয়ামে গেছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আর এই লাইটটা কেন এত? আমি বলেছিলাম না তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে মালবিকার জায়গায় পৌঁছে দেব। হ্যাঁ, আমি তোমাকে মালবিকার জায়গাতেই পৌঁছে দিচ্ছি। মানে? এবার তোমার কাছে পালানোর কোনো পথ নেই। ইয়নার এই গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বিরুদ্ধ পক্ষের কাছে এই গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে যে অশোক আর মালবিকাকে হত্যা না রাকেশ করেছে না যোগেশ, এর মধ্যে তৃতীয় একজন ব্যক্তির হাত রয়েছে। ইয়োর অনার, যদি কেডি সাহেব এটা বলতে চান যে উনি কেসটা সলভ করে দিয়েছেন তাহলে এই গল্পগুলো শোনানোর মানেটা কি স্যার? কেন আদালত আর আমার সময় নষ্ট করছেন? পরিষ্কারভাবে বলে দিলেই তো হয় যে কার দিকে ইশারা আপনার। হ্যাঁ বলবো তো, হ্যাঁ শুধু বলবো না, দেখিয়েও দেব। ইন্সপেক্টর দাবে আসুন। নম্রতা দেবী, কাল রাত্রে যেটা হয়েছে অডিটোরিয়ামে, আপনার মৃত্যু হতে পারত। এটা তো ভালো যে সঠিক সময়ে আমরা সত্যিটার খবর পেয়ে যাই আর আপনার প্রাণ বেঁচে যায়। একটা কথা বলুন, যে মালবিকার জায়গায় যাওয়ার জন্য আপনি এসব করলেন, কেন করলেন এইসব? বলুন নম্রতা দেবী, কেন করলেন আপনি? আমি মালবিকার হিউমিলিয়েশনের জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি জানতাম যে ও যতক্ষণ আমাদের গ্রুপে থাকবে আমি শুধু সাইড রোলই করতে থাকবো। এই জন্য যখন আমায়... তোমার ভিতরে মালবিকার মতো বড় হবার ক্ষমতা আছে। ঠিক আমি যেভাবে বলে যাব ঠিক সেরকমই করতে থাকো, তুমিও মালবিকার মতো বিখ্যাত হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি সেই রকমই করছিলাম যা আমাকে বলা হয়েছিল। হ্যাঁ, আমি রাকেশের শিশির উপর, যার মধ্যে অশোকের ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওটা লাইট বুথ থেকে উঠিয়েছিলাম আর আর ওইটাতে বিষ লাগিয়ে দিলাম আর ওইটাকে রাকেশের তলোয়ারে লাগিয়ে দিলাম। আর যখন যখন সোমেশ মালবিকাকে মুলাইটি দিয়ে বেরোচ্ছিল তখন আমি ওটার সুযোগ নিলাম আর আমি ওটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। আর এই ঘুমের ওষুধের কারণে ইওর অনার, মঞ্চের ওপর মালবিকার পা টলে যায় আর রাকেশের হাতে বিষ মাখানো ওই তলোয়ারে ওর হাতে চোট লেগে যায়, যে কারণে ওর মৃত্যুটা হয়। একটা বিষয় আমি বুঝতে পারলাম, নম্রতা দেবী, অশোককে মেরে ফেলার কি প্রয়োজনীয়তা ছিল আপনার? দেখুন,
আমি ওইটাই করেছি যেটা আমাকে বলা হয়েছিল। এই জন্যই আমি ওই শিশিটা নিই যেটার মধ্যে অশোকের ফিঙ্গারপ্রিন্টস ছিল। অশোকের ব্রাউজ আমি মালবিকার রুমে রেখে দিলাম। আর তারপর ইওর অনার অশোকের গ্রিন রুমে গিয়ে ওর লিপ লাইনারের জায়গায় ইনি সেই লিপ লাইনারটা রাখলেন যেটা বিষ মাখানো ছিল। অশোককে মেরে ফেলা এই কারণেই আবশ্যক হয়ে পড়েছিল ইওর অনার, কারণ অশোক ওর সমস্ত কথা শুনে ফেলেছিল, আর শুধু শুনেইনি, রেকর্ডও করেছিল। কেউ জানতে পারবে না তো আমরা যে এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম কথা বলার প্রয়োজন নেই। আমি তোমাকে যা কথা দিয়েছিলাম সব রেখেছি। তুমিও সবকিছু ভুলে যাও। মালবিকাকে রাকেশ খুন করেছে, সবার সন্দেহ অশোকের উপরই আছে। ঠিক আছে। কে ওখানে? অশোক। নম্রতা দেবী, এই কারণেই আপনি অশোককে হত্যা করলেন। Am I right or am I right? হ্যাঁ, এই সব আমি করেছি, কিন্তু এই সবে আমি একলা ছিলাম না। এই সব আমি কারোর কথা মতো করেছি। 100% সত্যি ইওর অনার, কারোর কথাতে উনি এটা করেছেন। আর সেই কেউয়ের নাম সুরেন্দর শাহ। সুরেন্দর শাহ। অর্ডার অর্ডার। সুরেন্দ্রবাবু, আপনার সহকারী এই আদালতে তার বক্তব্য জানিয়েছেন। সমস্ত সাক্ষী আপনার সামনে রয়েছে। আপনাকে ইন্সপেক্টর দবে নম্রতা দেবীর ওপর গুলি চালানোর সময় হাতে নাতে ধরে ফেলেন। এখন কোন রকম আমতা আমতা না করে পরিষ্কার বলে দিন যে কেন। কেননা আমি মালবিকাকে ভালোবাসতাম। কিন্তু ওর কারোর ইমোশনের প্রতি কোনো পরোয়া ছিল না। ও শুধু আমার টাকা পয়সা নিয়ে ফুর্তি করছিল। আমি ছাড়া জানি না আর কত লোকের সাথে ওর সম্পর্ক ছিল। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ওর অ্যাফেয়ার অশোকের সঙ্গেও চলছে আর অশোকের উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে, তখন আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যাই। ওই এক কানাখড়ির মহিলা আমাকে খুব বাজে একটা গালি দিল। ও এমনকি এও বলতে ছাড়লো না যে আমার নাকি ওর সঙ্গে সম্পর্ক করার ক্ষমতা নেই, তাই ও অশোকের কাছে গেছে। আমি একদম পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন আমি ভাবলাম যে মালবিকারই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই। তখন নম্রতাকে আমি নিজের দিকে টানলাম, ওকে মেইন লিড রোল দেবার লোভ দেখিয়ে। আর এইভাবে আমি নম্রতাকে দিয়ে মালবিকাকে খুন করিয়ে দিয়েছি। আর এই কারণে বেচারা অশোককেও মেরে ফেলাটা প্রয়োজন মনে করলেন। অশোক আর মালবিকাকে খুন করার জন্য আমার কোনো আফসোস নেই। The defense rests, Your Honor. এই আদালত রাকেশ ত্রিপাঠীকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর মালবিকা মালহোত্রা এবং অশোক ত্যাগীর হত্যার অপরাধে নম্রতা মাথুর আর সুরেন্দ্র শাহকে আইনি হেফাজতে নিয়ে ওদের উপর মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। On time, every time. কি বলবো, সময়ের খেলা, তাই না?
কাজ হয়ে গেছে। কোথায় আছে? অ্যামেচার রেসলিং ফেডারেশনে। কি হলো বলুন? হই, কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। এনি প্রবলেম? বিগ প্রবলেম স্যার। স্যার আমার এক বন্ধু আছে, রমন স্বরূপ, প্রাইভেট ডিটেকটিভের কাজ করে। কাল রাত থেকেও নিখোঁজ, ওর কোনো খবর নেই, ওর ফোনও বন্ধ। প্রাইভেট ডিটেকটিভ হতে পারে বলুন যে এই সময় ও কোনো কেসের ডিটেকশন করছে। ও চায় না যে কেউ এই সময় ওকে ফোন করুক, তাই ফোন বন্ধ করে রেখেছে। চিন্তার কি রয়েছে এখানে? স্যার চিন্তা করার ব্যাপার আছে স্যার। আজ সকালেই ওর বাইক একটা নির্জন জায়গা থেকে পাওয়া গেছে, কিন্তু ওর কোনো ট্রেস পাওয়া যায়নি। ওর বাড়ির লোকও খুব চিন্তায় আছে স্যার। তুই জানিস যে ও কোন কেসটায় কাজ করছিল? লাস্ট টাইম যখন দেখা হয়েছিল তখন ও বলছিল যে ও অ্যামেচার রেসলিং ফেডারেশনের জন্য কিছু কাজ করছে। স্যার আমি ওখানেও ফোন করেছি, কিন্তু ওখানে ওকে কেউ চেনেই না। আমার খুব টেনশন হচ্ছে স্যার। কে জানে কেউ ওকে এটা কি করলি তুই? এটা কি করলি তুই? ল্যাং কেন মারলি? কিন্তু বাবা আমি ওকে ফেলে তো দিয়েছি না। বেইমানি করে তুই খেলায় জিততে চাস? হ্যাঁ, চিটিং করে বড় খেলোয়াড় হওয়া যায় না। কিন্তু বাবা জেতাটাও তো ইম্পর্টেন্ট, তাই না? ভুল, জেতাটা ইম্পর্টেন্ট নয়, খেলার মতো খেলাটাই ইম্পর্টেন্ট। তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। কি বললেন আপনি? তোমরা সবাই খেলো, আমি আসছি। এর সাথে আলাপ করুন। ইনি অ্যামেচার রেসলিং ফেডারেশনের চেয়ারপারসন গৌরব শর্মা। ইনি এনার সেক্রেটারি রাধিকা, আর আমাকে লোকে বলে যশপাল সান্ধু। আমি এই ফেডারেশনের সেক্রেটারি। আপনারা বড় লোক, আমার ছোট এই আঁকড়ায় কি দরকার আপনাদের? আমাদের এই ফেডারেশন কুস্তিকে দেশে পপুলার করতে চায়। আমরা চাই যে আমাদের দেশ থেকে অলিম্পিকে আরও ভালো রেসলার যাক। সেই কারণে এটা বাচ্চাদের মধ্যে পপুলার করার জন্য ওদের ফ্রি ট্রেনিং দিচ্ছি। খুব ভালো কাজ করছেন আপনারা। আর এই ভালো কাজে আমরা সাপোর্ট চাই আপনার। আমরা চাই যে আমাদের ফেডারেশনে হেড কোচ হয়ে আসুন। তাহলে আপনারা ওই বলবীর সিং এর কি করবেন? কিন্তু এই বলবীরের ব্যাপারে আপনি কি করে জানলেন? আমি আমার বন্ধু আর শত্রুদের খেয়াল রাখি। বলবীরকে যদিও আমরা হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিলাম, কিন্তু আমরা জানি ওর কতটা ক্ষমতা, কোথায় আপনি কোথায় ও। কিন্তু লোক তো তা মনে করে না। আর ও তো অলিম্পিকে খেলেছে, আর 8 বছর আগে ও সিলভার মেডেল জিতেছিল। যদি অলিম্পিকে আপনার সাথে ও বেইমানি না করত, আর যদি আপনি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারতেন, তাহলে সিলভার মেডেল নয় গোল্ড মেডেলই আসতো। এই দিনটার প্রতীক্ষাই তো গত 8 বছর ধরে করছি আমি। কবে ওই বলবীরকে আমি ওর সীমাটা দেখাবো, আর আজ সুযোগটা পেলাম। আমি আপনাদের অফার গ্রহণ করছি। ভেরি গুড। এটা আমি কি শুনছি? এখন আমার কাজের উপরে আপনার কোনো ভরসা নেই যে ওই জনার্দনকে আপনি ফেডারেশনে রাখছেন? এই ফেডারেশন কারোর পার্সোনাল প্রবলেমের খেয়াল রাখার জন্য বানানো হয়নি। আমি ওই সমস্ত মানুষকে ফেডারেশনে যুক্ত করার জন্য স্বাধীন, যাতে ফেডারেশনের উপকার হয়। ওই জনার্দন এই ফেডারেশনকে এমন কি লাভ করাতে পারে যা আমি করতে পারি না? খুব ভালো হয় এই ডিসিশনটা আমার উপর ছেড়ে দিন। এমনিতেই ফেডারেশনের কাজ অনেক বেড়ে গেছে, আর আপনি একা সেটা সামলাতে পারবেন না। ঠিক আছে, আমিও দেখছি ওই জনার্দন এই ফেডারেশনে কদিন আর কিভাবে টিকে থাকে। তুমি আমার কেবিনে কি করছো? এই কেবিন শুধু তোমার নয়, বরং আমাদের দুজনের। 8 বছর আগে তুমি আমার সঙ্গে যা করেছিলে, তার বদলা নেবার জন্য 8 বছর অপেক্ষা করেছি আমি। এখন দেখো না, ভগবান আমাদের দুজনকে মেলালেন
কি দারুণ সুযোগের সঙ্গে। ঠিক আছে জনার্দন, আমি তোমাকে ছাড়ব না। আরে বরুণ, হাই স্যার। এই খবরটা পড়েছিস তুই? তুই বলছিলিস না যে তোর বন্ধু রমন স্বরূপ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে যুক্ত কোনো কেসের সঙ্গে কাজ করছিল? হ্যাঁ। ওই ফেডারেশনেরই একটা স্ক্যামের খবর বেরিয়েছে এখানে কোথাও। এই কারণে উদাহরণ হয়তো তোর বন্ধু অ্যামেচার রেসলিং ফেডারেশন নামের কোনো এক প্রাইভেট সংস্থা এককালের কুস্তির বিখ্যাত পালোয়ান জনার্দন সিং এর নামে স্কুল কলেজের বাচ্চাদের থেকে লুটছে লক্ষ লক্ষ টাকা। একটা সূত্র থেকে জানা গেছে যে জনার্দন সিং এর ট্রেনিংয়ের নাম করে এই সংস্থা এখনো পর্যন্ত স্কুল কলেজের থেকে প্রায় 250 কোটি টাকা লুট করেছে। আর এর আগেও এই সংস্থা অলিম্পিক সিলভার মেডেলিস্ট বলবীর সিং এর নামে প্রায় কোটি টাকার বিজনেস করে ফেলেছে। এটা কি তামাশা গৌরব? এখন আমাকে এই নিউজ পেপার থেকে জানতে হবে যে স্কুল আর কলেজ থেকে তুমি জনার্দনের নামে 2.5 কোটি টাকা তুলেছ, আর বলবীরের নামে প্রায় 5 কোটি টাকা তুমি তছরূপ করেছো। তুমি বেকারে তো হাইপার হচ্ছ কেন যশপাল? তুমি আমাদের বিজনেস পার্টনার, এই ফেডারেশনের সেক্রেটারি। তোমার তো জানা উচিত যে এই ফিগার্স বড়সড় করে বলা হয়েছে। আমাকে বোকা ভাবার মতন ভুল কাজটা করো না গৌরব। আমি নিউজ পেপার থেকে সব কিছু জানতে পেরেছি। জানো তো আমার বিশ্বস্ত সূত্র সব জায়গায় কাজ করছে। একটা কথা মনে রাখবে, তুমি যত টাকা তছরূপ করেছো সেই ফিগারের পাই পয়সার হিসেব আছে আমার কাছে। আমি তোমায় এই সব মাল একাকে হজম করতে দেব না। আর তুমি তো জানোই যদি আমি নিজের ক্ষমতা দেখাই তো কি করতে পারি। সো বিওয়ার, ওকে? ম্যাডাম প্লিজ গৌরব বাবুকে বলুন একবার আমার সঙ্গে দেখা করুক। আমি গত 5 দিন ধরে লাগাতার এসে ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। দেখুন, ও কোনো দরকারি। আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না। আমি ওই লোকটাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। ও যদি চায় ওর বাপকেও ছাড়বে না। তোমার কি মনে হয় আমি ওকে এমনি সবকিছু একা খেতে দেব? নিজের ভালোবাসার প্রতি এইটুকু ভরসা নেই তোমার? আরে ভালোবাসার প্রতি ভরসা আছে বলেই তো ওই শয়তান গৌরবের সঙ্গে এত বছর জুড়ে আছি আমি। অ্যামেচার রেসলিং ফেডারেশন? হ্যাঁ জসপাল স্যার, গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, আমি আসছি। গড়ব আছে? আগে হ্যাঁ, কিন্তু এটা কি হচ্ছে? এটাই তো ব্যবসা, কখনো কখনো করতে হয়। আচ্ছা, তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি আমার সাথে এগ্রিমেন্ট করেছো। ওই এগ্রিমেন্টের হিসেবে তুমি 2 বছর ফেডারেশন ত্যাগ করতে পারবে না। কার হিম্মত আছে আমাকে রোখার? তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমি যথেষ্ট। আমার একটা ইশারাই যথেষ্ট। তুই আমাকে আটকাবি? অবশ্যই। চল আটকা, আটকা, আটকা। কি করেন তোমার বাবা? আর ওনার নামই বাকি, আর কি বেআইনি কাজ উনি করেছেন? আমার বাবার নাম জনার্দন সিং। উনি আগে রেসলার ছিলেন। রেসলার ছিলেন? আর এখন অ্যামেচার রেসলিং ফেডারেশন উনি কিছুদিন আগেই জয়েন করেছেন। সেই জনার্দন সিং যে অ্যামেচার রেসলিং ফেডারেশনের চেয়ারপারসন গৌরব শর্মার হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন? আগে হ্যাঁ, কিন্তু স্যার আমি আমার বাবাকে ভালো করে চিনি। উনি কোনো ভুল কাজ করতে পারেন না, আর না কোনো ভুল কাজ হতে দেখতে পারেন। উনি কাউকে খুন করতে পারেন না। ওনাকে ফাঁসানো হচ্ছে। প্লিজ স্যার, আপনি ওনাকে বাঁচান, নইলে আমি অনাথ হয়ে যাব। ইউর অনার, এই ঘটনাটা হলো 5 জুনের। খবরের কাগজেই খবর আসে যে অ্যামেচার রেসলিং ফেডারেশনে রেসলিং ট্রেনিংয়ের আড়ালে স্কুল এবং কলেজ থেকে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ করে। এই খবর পড়ে জনার্দন সিং ভ্যাবাচাকা খায়, আর সেই অবস্থাতেই গৌরব শর্মার সাথে ঝগড়া করতে তার কেবিনে পৌঁছায়।
দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর নিজের রাগের উপর সংযম না রাখতে পেরে নিজের পুরনো অভ্যাসের জন্য জনার্দন সিং গৌরব শর্মাকে 10 তলার জানলা থেকে নিচে বাইরে ফেলে দেয় এবং শেষ পর্যন্ত গৌরব শর্মার মৃত্যু হয়। না, আমি গৌরব শর্মাকে মোটেও মানিনি। কিন্তু আপনি এটা মানেন যে আপনি গৌরব শর্মার উপর রেগেছিলেন এবং রাগের মাথায় আপনি গৌরব শর্মার কেবিনে পৌঁছান এবং তার সাথে ঝগড়া করেন। হ্যাঁ, এটা সত্যি। উনি আমায় বলেছিলেন যে উনি বাচ্চাদের ট্রেনিং এর জন্য ফিস নেবেন না, এই জন্য আমি ফেডারেশনে অংশ নিয়েছিলাম। কিন্তু যখন নিউজ পেপারে সত্যিটা জানতে পারলাম তো আমার খুব রাগ হলো। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আর ওর সঙ্গে দেখা করতে গেলাম। আর সেই রাগের কারণেই আপনি গৌরব শর্মাকে তুলে নিচে ফেলে দেন। না, আমি ফেলিনি। কতবার বলবো আমি? আরে যতবারই না বলেন না কেন, সত্যি কোনোদিন চেপে থাকে না। আপনি এটা খুব ভালো করে জানেন যে আপনার রাগের উপর আপনার নিজের নিয়ন্ত্রণ নেই। আপনি এর আগেও আপনার রাগের সীমা ছাড়িয়েছেন, আর তার বদলে তার অনেক বড় মূল্য আপনাকে চুকাতে হয়েছে। আগে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। 8 বছর আগে আমরা অনেক কুস্তি লড়েছি, কিছু হেরেছি, কিছু জিতেছি। আর এই জনার্দনের রাগকে আমার থেকে ভালো আর কে জানবে? এই বলবীর, পুরনো কথা বলিস না। আমি এখনো সেই জনার্দন। তোকে এই হাতে তুলে আছাড় মারতে পারি আমি। এই, আমি কি চুরি পড়ে আছি নাকি রে? পুরনো দিন ভুলে গেছিস তোর? চুপ! অর্ডার, অর্ডার। দয়া করে আদালতের মর্যাদা বজায় রাখুন। ইওর অনার, ইনার রাগ তো এখনো পরিষ্কারই দেখা যাচ্ছে। যাই হোক, বলবীর সিং বাবু, আপনি কোনো এমন গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বলতে পারেন যখন আপনি এই মহাশয়ের রাগের মুখোমুখি হয়েছেন? আগে হ্যাঁ, এই বিষয়টা হলো আমাদের মধ্যেকার শেষ লড়াইয়ের। অলিম্পিকের সিলেকশন ফাইট ছিল। কুস্তির সময় আমি ভুল প্যাচ দিয়ে ফেলেছিলাম। রেফারি আমাকে আটকাবার আগেই এই জনার্দন খুব রেগে যায়, আর রেগে গিয়ে আমার মুখের ওপর ঘুষি মারে, যার জন্য ও ডিসকোয়ালিফাইড হয়ে যায় আর চ্যাম্পিয়নশিপ থেকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হয়। এটা সত্যি, আমি ওকে মেরেছিলাম, যেটা শাস্তি আজ পর্যন্ত কোথাও না কোথাও ভুগে চলেছি আমি। কিন্তু ও আমার সঙ্গে বেইমানি করেছিল। আগে হ্যাঁ, ঠিক একই রকম ভাবে গৌরব শর্মাও আপনার সাথে বেইমানি করেছিল, আর আপনি রাগের বশে মাথা গরম করে তাকে তুলে নিচে ফেলে দেন। আর এমনিতে আপনার মতো পালোয়ানের জন্য এটা করা মুশকিলও ছিল না, তাই না? না, চুপ কর উকিল। আমি বললাম না আমি ওকে ফেলিনি। অর্ডার, অর্ডার। সাইলেন্স প্লিজ। যাই হোক বলবীর সিং বাবু, হ্যাঁ, এই কথা তো 8 বছর পুরনো। আপনি কি আমাদের এখনকার মানে 5 জুনে কি হয়েছিল এই ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে হ্যাঁ, নিউজ পেপারে স্কুল কলেজের ওই 2.5 কোটি টাকা তছরূপ করার ব্যাপারে এই জনার্দন খুব রেগে যায়। ওই লোকটা সাহস কি করে হলো আমার সঙ্গে বেইমানি করার? ও আমাকে বলেছিল আমাকে ফ্রি ট্রেনিং এর জন্য রাখা হচ্ছে, আর এখন কোটি কোটি টাকা নয়ছয় করছে। আমি ওকে ছাড়বো না। আর উনি তাই করলেন যা উনি বলেছিলেন? হ্যাঁ, যতদূর পর্যন্ত আমি জনার্দনকে চিনি, ও রাগের বশে যা কিছু করতে পারে। আর এটা সম্ভব যে রাগের বশে ও গৌরবকে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। বলবীর সিং বাবু, হ্যাঁ, অলিম্পিক সিলভার মেডেলিস্ট, আপনারই বক্তব্য অনুসারে আপনি জনার্দন বাবুকে ওখানে কেবিন থেকে বাইরে বেরোতে দেখেন, রাগে চোখ লাল হয়েছিল, আর এটা বলতে বলতে যাচ্ছিলেন যে তিনি গৌরব শর্মাকে ছাড়বেন না। হ্যাঁ, আপনার মনে এই আশঙ্কা নিশ্চয়ই হয়েছিল যে সত্যি উনি গৌরব শর্মাকে না মেরে দেন। নিশ্চয়ই। তো আপনি এনাকে আটকানো, এনাকে শান্ত করার কোনো চেষ্টা করলেন না, গৌরব শর্মাকে বাঁচানোর কোনো চেষ্টা করলেন না, যেতে দিলেন ওকে? দেখুন উকিল সাহেব, আমি জনার্দনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিলাম না, আর তাই আমি ওকে আটকাইনি। সেটাই করলেন যেটা আপনি 8 বছর আগে করেছিলেন। আট বছর আগেও
আপনি জনার্দন বাবুকে উস্কেছিলেন। আপনি জানতেন যে ইনি বেইমানিকে ঘৃণা করেন, বেইমানে দেখলে ইনি রেগে যান, আর রেগে গেলে ইনি ভুল করে বসেন। এই কারণে আপনি জেনে শুনে ইচ্ছে করে এটা করলেন। ইনি রেগে গেলেন আর ইনি ভুল করে ফেললেন, যেই কারণে ওনাকে খেলা থেকে বের করে দেওয়া হয়। আর আপনার অলিম্পিক পর্যন্ত রাস্তা পরিষ্কার হয়ে গেল। কি উল্টোপাল্টা কথা বলছেন উকিল সাহেব? উল্টোপাল্টা বলছি না বলবীর সিং বাবু, ঠিকই বলছি। 8 বছর পরও আপনি একই কাজ করলেন, যাতে আপনার ওই ফেডারেশনের চেয়ারটা, যেটার উপর আপনি বসে আছেন, সেইটা যেন আপনার হাত থেকে না যায়। উকিল সাহেব, এগুলো একদম ভিত্তিহীন কথা। আমি ঠিক যে জায়গায় আছি, আর ওই জায়গায় আমার এই জনার্দনের মতো লোকের জন্য কি ইনসিকিউরিটি হতে পারে? আর এটা আপনি ভুলে যাচ্ছেন যে আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনের একজন ফাউন্ডার মেম্বারও। আর এই ধরনের লোকের জন্য আমার কি ক্ষতি হতে পারে? ভয় তো ছিল আপনার। ওই নোটিশ, যেই ফেডারেশনের আপনি ফাউন্ডার মেম্বার, সেই ফেডারেশনই আপনাকে ফেডারেশন থেকে বের করে দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। ইওর অনার, ওই নোটিশটা আপনার টেবিলের ওপর রাখা রয়েছে। পাঠানো হয়েছিল কি হয়নি? আরে খুব সুন্দর কেরি বাবু, খুব সুন্দর, কিন্তু আপনি এই সমস্ত তথ্য দিয়ে কি প্রমাণ করতে কি চান? আপনি কি এটা বলতে চান যে বলবীর সিং জনার্দনকে আটকায়নি, আর সেই কারণে জনার্দন গৌরব শর্মার হত্যা করে দেয়? যদি এরকম হয় তবুও জনার্দনের অপরাধ কম হবে না? না, আপনি ভরদ্বাজ বাবু, আমি তো শুধুমাত্র সম্ভাবনার কথাগুলো উল্লেখ করছিলাম। আপনি আপনার দলিলে বলেছিলেন যে এই জনার্দন বাবু একজন এমন পালোয়ান যার পক্ষে কাউকে তুলে নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়া খুব একটা বড় ব্যাপার নয়। বলবীর সিং বাবুও তো অলিম্পিকে সিলভার মেডেলিস্ট একজন। ইনার পক্ষেও কাউকে তুলে নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়া খুব একটা বড় ব্যাপার নয়। তো এটা সম্ভব ভরদ্বাজ বাবু যে জনার্দন বাবু গৌরবের সঙ্গে লড়াই করে ওখান থেকে বেরিয়ে গেলেন, যার পেছন পেছন বলবীর সিং বাবু ওখানে পৌঁছলেন, আর ইনি গৌরবকে তুলে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। ইওর অনার, বলবীর সিংকে এমনটা করার জন্য গৌরব শর্মার কেবিনে উপস্থিত থাকাটা অনিবার্য ছিল। কিন্তু যেই সময় গৌরব শর্মাকে কেবিন থেকে বাইরে ফেলা হয়, ওই সময় বলবীর সিং উনার কেবিনে ছিলেন না, বরং সেই সময় ওই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে অ্যামেচার রেসলিং ফেডারেশনের সেক্রেটারি জসপাল সান্ধুর সাথে ছিলেন। আগে বলবীর আমার সাথে ছিল। আসলে ও আমাকে এটাই বলছিল যে জনার্দন খুব রেগে ছিল আর ও গৌরবের কেবিনে গিয়েছিল। জানি না, আমার কিছু গোলমাল ঠেকছিল, আর আমরা 3 জন 10th ফ্লোরে গিয়েছিলাম গৌরবের কেবিনে। কিন্তু ততক্ষণে তো জসপাল সিং বাবু, আপনার কেবিনটাও তো 10 তলাতেই রয়েছে, তাই না? আগে তো তাহলে আপনি বলবীর সিং এর সঙ্গে আপনার যে মিটিংটা ছিল সেটা আপনি কেবিনে কেন করলেন না, গ্রাউন্ড ফ্লোরে কেন করলেন আপনি? আগে, তার ঠিক আগে আমি গৌরবের সঙ্গেই ছিলাম ওর কেবিনে। আই সি। কিন্তু কিছু আর্জেন্ট কাজের জন্য আমাকে আর রাধিকাকে নিচে নামতে হয়। আর যে মুহূর্তে আমরা নিচে নামি, বলবীরের ফোন আসে আর ও দেখা করতে আসে। আসলে আমি যদি জানতাম যে গৌরবের প্রাণের ঝুঁকি আছে, তো আমি ওকে একলা ছেড়ে যেতাম না। রাইট। তো এটার মানে এটা দাঁড়ায় যে আপনিও জনার্দন সিং বাবুর দুহাতের দ্বারা গৌরবের হত্যা হতে দেখেননি? আগে না, আমরা যতক্ষণে ওখানে পৌঁছই উনি বেরিয়ে গিয়েছিলেন। এতটা নির্ণায়কের ভূমিকা পালন করে আপনি কি করে বলতে পারেন যে গৌরব শর্মার হত্যা জনার্দন সিং করেছেন? আর কেই বা করতে পারে? করতে তো আপনিও পারেন। দেখুন কেডি সাহেব, গৌরবের কেবিনে গৌরবের সঙ্গে দেখা করতে শেষ ব্যক্তি যে গেছে সে জনার্দনই ছিল। আর সেটা আপনি কাউকে জিজ্ঞেস করতেই পারেন। আপনি চাইলে রাধিকাকে জিজ্ঞেস করুন। আমি তো জসপাল বাবুর সাথে গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, যেখানে বলবীর সিং দেখা করতে এসেছিলেন। তারপর আমরা সবাই 10th ফ্লোরে পৌঁছলাম, যেখানে আমরা গৌরবের খুনের কথা জানতে পারি। তো রাধিকা দেবী, আপনিও এটা মেনে নিলেন যে এই হত্যা জনার্দন সিংই করেছে? আগে হ্যাঁ, জনার্দন সিং এর ব্যবহারের কথা প্রায় সবাই জানে। আর বলবীরই যখন একথা বলল যে জনার্দন খুবই রেগে গিয়ে গৌরবের কেবিনে গেছে, তখন তো সন্দেহের কোনো আর অবকাশই থাকে না। হ্যাঁ, কিন্তু
সন্দেহটা তথ্যে রূপান্তরিত করতে চোখ দিয়ে দেখাটাও তো জরুরি, আবশ্যক এটা, যেটা আপনি দেখেননি। আপনি কেন, আপনাদের মধ্যে কেউই দেখেননি। আচ্ছা এটা বলুন যে ওই 10 তলায় কি গৌরব শর্মা আর জনার্দন সিং ছাড়া আর অন্য কেউ ছিলেনই না ওই তলায়? আগে না, ওখানে আমাদের অফিসের রিসেপশনিস্ট হেলেনও ছিল। মিস হেলেন ডিকস্টা, আপনি অ্যামেচিওর রেসলিং ফেডারেশনের ওই যে অফিস রয়েছে সেটার আপনি একজন রিসেপশনিস্ট। হ্যাঁ। তো এটা পরিষ্কার যে ওখানে যারা যারা আসছেন যাচ্ছেন তাদের প্রত্যেকের তালিকা রাখেন নিশ্চয়ই আপনি? আগে হ্যাঁ। তো তাহলে এটা তো স্পষ্ট যে আপনি জনার্দন সিংকে ওই গৌরব শর্মার কেবিনে যেতে নিশ্চয়ই দেখেছেন এবং সেখান থেকে আসতেও নিশ্চয়ই দেখেছেন। আগে আমি জনার্দনকে গৌরব স্যারের কেবিনে যেতে তো দেখেছিলাম, কিন্তু বাইরে আসতে তো দেখিনি। কেন, আপনি তো ওখানেই বসেন গৌরব শর্মা বাবুর কেবিনের বাইরে, তাহলে আপনি ওনাকে ওখান থেকে বেরোতে দেখলেন না কেন? আগে আসলে গৌরব স্যার নিজের কেবিনে জসপাল স্যার আর রাধিকা দেবীর সঙ্গে মিটিং করছিলেন। ওনারা এই 1:45 নাগাদ বেরিয়েছিলেন, ততক্ষণ আমি রিসেপশনেই ছিলাম। জসপাল স্যার আর রাধিকা দেবীর বেরোনোর পর প্রায় 5 মিনিট পরেই জসপাল স্যার আমায় ফোন করেন যাতে আমি ওনার সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে দেখা করি। আমি ব্যাস জসপাল স্যারের সঙ্গে দেখা করতে নিচেই যাচ্ছিলাম, তখনই ওখানে জনার্দন বাবু পৌঁছন। আর যেহেতু জনার্দন বাবু এই ফেডারেশনেরই এমপ্লয়ি, তাই আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করারও চেষ্টা করিনি যে উনি কেন গৌরব স্যারের সাথে দেখা করতে চান, আর আমি জসপাল স্যারের সঙ্গে দেখা করতে নিচে চলে যাই। আচ্ছা এটা বলুন যে কি কাজ ছিল জসপাল বাবুর আপনার সঙ্গে? সেটাই তো আমিও বুঝতে পারছি না, কারণ যতক্ষণে আমি নিচে পৌঁছই তখন জসপাল স্যার ওখানে ছিলেনই না। তারপর আমি আবার ওপরে চলে আসি, কিন্তু ওপরে আসার পর আমি দেখি যে জসপাল স্যার, রাধিকা দেবী আর বলবীর স্যার এনারা সবাই 10th ফ্লোরে ছিলেন, আর গৌরব স্যারকে কেউ। তারপর আমি যখন জসপাল স্যারকে এটা জিজ্ঞাসা করি যে উনি আমাকে নিচে কেন ডেকেছিলেন, তখন ওনার বক্তব্য ছিল যে উনি আমাকে কোনো ফোনই করেননি। ইয়নার মিস্টার হেলেন ডিকস্টার কথা থেকে এটা একেবারেই স্পষ্ট যে এই হত্যাটা জনার্দন বাবুর রাগের মাথায় করে ফেলা কোনো কাজ নয়, কোনো ব্যক্তির একেবারে সুনির্দিষ্টভাবে পরিকল্পিত একটা ঘটনা। হত্যাকারী একেবারেই চাইছিল না যে যেই সময় গৌরব শর্মার হত্যা হয় ওই সময় কেউ 10 তলায় উপস্থিত থাকে, সেই কারণে সে এই মিথ্যা ফোনটা করে তখন মিস ডিকস্টাকেও সেখান থেকে দূরে সরিয়ে দিলেন। মিস ডিকস্টা, এত বড় অফিস একটা অ্যামেচিওর রেসলিং ফেডারেশনের, তো এটা তো পরিষ্কার যে ওখানে রোজ রোজ অসংখ্য মানুষ যাতায়াত করেন। 10 তলায় এইভাবে পুরো 10 তলায় একেবারে কেউ ছিল না, গৌরব শর্মা বাবু আর জনার্দন সিং ছাড়া আর কেউ ওখানে ছিল না। আসলে আমাদের অফিসটা ওই বিল্ডিং এর 3rd ফ্লোরে। আচ্ছা। 10th ফ্লোরে গৌরব স্যার, জসপাল স্যার আর রাধিকা দেবী থাকেন, সব পিওন আর প্যান্ট্রি 9th ফ্লোরে, আর 8th ফ্লোরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিস, যেখানে জনার্দন স্যার আর বলবীর স্যারেরও কেবিন। না, কর্মচারীরা ছাড়া কোনো দেখা করতে আসা লোক, ভিজিটার্স ইত্যাদি, ডেলিভারি বয়েজ। কিন্তু হ্যাঁ, একজন ভিজিটার ছিলেন যিনি গত 5 দিন ধরে রোজ গৌরব স্যারের সঙ্গে দেখা করতে আসছিলেন, কিন্তু গৌরব স্যারের কাছে ওনার সঙ্গে দেখা করার জন্য সময়ই ছিল না। কিন্তু উনিও তো আমার রিসেপশন ছাড়ার আগেই ওখান থেকে চলে গেছিলেন। ওখান থেকে চলে গিয়েছিলেন। উনি কি আজকে এখানে এই আদালতে এসেছেন? একটু দেখে বলবেন আপনি? উনি ছিলেন লাস্ট বেঞ্চ, লেফট সাইড। ওই ভদ্রলোক যিনি ওখানে বসে আছেন? হ্যাঁ। একটু দাঁড়িয়ে পড়বেন প্লিজ। ডক্টর কাপাডিয়া, আপনার সঙ্গে দেখা হয়ে আমার অত্যন্ত প্রসন্ন লাগছে। গৌরব শর্মার হত্যা থেকে 5 দিন আগে থেকেই আপনি ওনার সঙ্গে দেখা করার একটা চেষ্টা করছিলেন। এরকম কি গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ ছিল আপনার গৌরববাবুর সঙ্গে? দেখুন, আমি একজন ডাক্তার, আর এইরকম স্পোর্টস ফেডারেশনে ডাক্তারের অনেক স্কোপ থাকে, আর আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনে জয়েন করতে চাইছিলাম। এই জন্য আমি গৌরববাবুর সঙ্গে দেখা করতে চাইছিলাম, কিন্তু দেখা হয়ে ওঠেনি। তো যেই দিন ওনাকে হত্যা করা হয়েছিল সেই দিনও আপনি গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে? আগে হ্যাঁ, কিন্তু যখন হেলেন বলল যে আজও উনি বিজি, ওনার কাছে দেখা করার সময় নেই, তো আমি ওখান থেকে চলে যাই। যখন আমি 10th ফ্লোরে ছিলাম তখন আমি হেলেনকে নিচে যেতে দেখি, তখন আমি ভাবলাম যে এটাই সুযোগ গৌরববাবুর সঙ্গে দেখা করার। কিন্তু আমি যখন অফিসে গেলাম তখন আমি একটা লোককে খুব রাগত অবস্থায় দৌড়ে বাইরে আসতে দেখলাম। আচ্ছা, কাকে দেখেছিলেন আপনি গৌরব শর্মার কেবিন থেকে বাইরে বেরিয়ে আসতে? এই সেই লোকটা।
আর এর বেরিয়ে যাওয়ার পর যখন আমি সাহস নিয়ে অফিসে ঢুকলাম তখন দেখলাম সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অফিসের জানালার কাঁচ ভাঙা অবস্থায় ছিল। স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম, আর তার আগে অন্য কেউ ওখানে এসে যায়, আমি ওখান থেকে চলে যাই। ইওর অনার, এই কেসে এক প্রত্যক্ষদর্শী সাক্ষীর খুব দরকার ছিল, আর সেই দরকার পূরণ হয়েছে। আর ইওর অনার, এই প্রত্যক্ষদর্শী হল স্পাইক্যাম। ইওর অনার, গৌরব শর্মার একটা স্বভাব ছিল, উনি নিজের কেবিনের টেবিলে রাখা ল্যাম্পে স্পাইক্যাম লাগিয়ে রাখতেন, যাতে নিজের কেবিনের গতিবিধির উপরে নজর রাখতে পারেন। আমি ওই স্পাইক্যামেরই রেকর্ডেড ভিডিও ফুটেজ এই আদালতের সামনে দেখাতে চাই ইওর অনার। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে বিজনেস, এটা করতে হয় জনার্দন। যদি এটা বিজনেস হয় তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমি যথেষ্ট, আমার একটা ইশারাই যথেষ্ট। চল আটকা আমায়। কি হচ্ছে কি? আটকা আটকা আটকা। ইওর অনার, এই ভিডিও ফুটেজ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে জনার্দন সিংই গৌরব শর্মার সাথে ঝগড়া করেন। আসলে গৌরব শর্মা একটা লিগ্যাল কন্ট্রাক্টের দ্বারা জনার্দন সিংকে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই রাগেই জনার্দন সিং গৌরব শর্মাকে তুলে নিচে ফেলে দেন। আমি চাইব এই আদালত এই ভিডিও ফুটেজ এবং সমস্ত সাক্ষীর বয়ানের ভিত্তিতে জনার্দন সিংকে গৌরব শর্মার হত্যার অপরাধে সাজা শোনাক। এই আদালত এই কেসের পরবর্তী শুনানিতে ফয়সালা শোনাবে। ততক্ষণ পর্যন্ত এই আদালত বরখাস্ত করা হলো। কেডিসা, আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনের রিসেপশনের কল লিস্ট বের করে নিয়েছি। 1:45 থেকে 2টোর মধ্যে মাত্র একটা কল এসেছিল, এটাই সেই নম্বর। গৌরব শর্মার অফিসে একবার যেতে হবে। ঘরের ভেতরের ঘড়িটার আওয়াজ ছিল না, তার মানে হচ্ছে অন্য কোনো একটা ঘড়ির সেই আওয়াজটা ছিল। পয়েন্ট হলো যে আর কি ছিল এই ঘরে। কেডিসা, এই রেজিস্টারটা দেখুন, একটু অদ্ভুত না? ডক্টর রঘুনন্দন 5 দিন ধরে এখানে আসছিলেন, কিন্তু উনি নিজের অ্যাড্রেসের জায়গায় ব্যাঙ্গালোরের দিশা হসপিটালের অ্যাড্রেস লিখেছেন। আচ্ছা, একটা ডক্টর ব্যাঙ্গালোর থেকে এখানে কাজ খুঁজতে কেন আসবে? গুড কোয়েশ্চেন বরুণ, কিন্তু তোর এই প্রশ্নের উত্তরটা তো ব্যাঙ্গালোরে গিয়েই পাওয়া যাবে। যা একটু দিশা হসপিটালে গিয়ে সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বল, ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার ইতিহাসটা বের কর। রাইট স্যার। হ্যালো, ইয়া হোয়াট? কিন্তু কবে? কি কি হলো বরুণ?
স্যার আমার বন্ধু রমেন স্বরূপ, যার ব্যাপারে আমি বলেছিলাম, স্যার পুলিশ ওর লাশ একটা নালার কাছ থেকে পেয়েছে। কেউ গুলি করে ওকে মেরে ফেলেছে। স্যার ওর লাশটা তো আর চেনাও যাচ্ছে না। সে তো লাকিলি ওর পাশে ওর আইডেন্টি কার্ড ছিল। স্যার সরি বরুণ, সরি টু হিয়ার অ্যাবাউট দ্যাট। তুই বলেছিলি যে তোর বন্ধু অ্যামেচার রেসলিং ফেডারেশনের জন্য কিছু কাজ করছিল। এটা কি হচ্ছে ফেডারেশনে? বরুণ, আমার মনে হচ্ছে যে এই দুটো হত্যায় কোনো না কোনোভাবে যুক্ত। ব্যাঙ্গালোর যাওয়ার আগে তুই পুলিশ স্টেশনে একবার যা, আর তোর বন্ধুর হত্যার সমস্ত ডিটেল ওখান থেকে বার কর। আই এম শিওর দেয়ার ইজ এ কানেকশন অ্যাফেয়ার। বরুণ, ডেড বডিকে চিনতে পারা প্রায় ইম্পসিবল ব্যাপার, কিন্তু ওর কাছে পাওয়া জিনিসপত্র থেকে আমরা এটা আইডিয়া করতে পারছি যে বডি রমন স্বরূপের। তবে পোস্টমর্টমের রিপোর্ট কতক্ষণে পাবো? সেটা তো কাল পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ, ওনার পকেট থেকে ওনার মোবাইল পাওয়া গেছে, যেটা জলে ভিজে যাওয়ার ফলে খারাপ হয়ে গেছে। কিন্তু সিমের সাহায্যে আমরা ওনার কল রেকর্ড চেয়ে নিয়েছি। আমি কি ওই রিপোর্টটা দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এক্সকিউজ মি, আমি ডক্টর রঘুনন্দনের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। ডক্টর রঘুনন্দা? হ্যাঁ। क्या बात है বলবীর সিং বাবু, কি দারুণ রাস্তা আপনি বার করলেন আরো একবার জনার্দন বাবুকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য। প্রথমবার তো আপনি ওনাকে খেলা থেকে বার করেছিলেন, এবার তো সোজা জেলে পাঠিয়ে দিলেন। এ আপনি কি বলছেন উকিল সাহেব? সেটাই বলছি যেটা সত্যি। আপনি জানতেন যে জনার্দন বাবু যখন ফেডারেশনে চলা এই যাবতীয় দুর্নীতিগুলোর সম্বন্ধে জানতে পারবেন, তো উনি রাগান্বিত হয়ে কোনো না কোনো ভুল পদক্ষেপ অবশ্যই করবেন। আর তাই তো ভেতরের এই দুর্নীতির সম্বন্ধে আপনি দৈনিক সংবাদপত্রে লিক করেছিলেন। কি করেছিলেন কিনা? উকিল সাহেব, এগুলো সব মিথ্যে, বাজে কথা এগুলো। এই সমস্ত কিছু মিথ্যা নয়, আপনি মিথ্যা বলবীর সিং বাবু। এই হলো দৈনিক সংবাদপত্রের এডিটরের বয়ান, যেটার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইওর অনার, যে ফেডারেশনের ভেতরে দুর্নীতির লিক যিনি করেছিলেন তিনি বলবীর সিং বাবুই। হ্যাঁ কি না বলবীর সিং বাবু? ঠিক আছে উকিল সাহেব, আমি মানছি যে নিউজ পেপারে ওই খবর আমি ছাপিয়েছি। আমি জানতাম যে এই খবর পড়া মাত্রই ও রাগে পাগল হয়ে যাবে, ও রাগকে কন্ট্রোল করতে পারবে না আর গৌরবের সঙ্গে ঝগড়া করবে আর ফেডারেশন নিজেই ছেড়ে দেবে। কিন্তু আমি এটা জানতাম না যে এই নীচ জনার্দন ওই গৌরবকে খুন করে ফেলবে। আমি বলবীর সিং বাবুকে আর কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি ডক্টর রঘুনন্দন কাপাডিয়াকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ডক্টর রঘুনন্দন কাপাডিয়া, খুবই অদ্ভুত বিষয় এটা যে ওখানে অ্যামেচার রেসলিং ফেডারেশনের দপ্তরে এতজন লোক থাকা সত্ত্বেও আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি জনার্দন বাবুকে গৌরব শর্মার কেবিন থেকে ওই 10 তলায় বেরিয়ে আসতে দেখেন, আর কেউ এটা দেখতে পারেন না। ঠিক বলছি আমি? আগে হ্যাঁ স্যার। আর আপনি ওখানে 5 দিন ধরে গৌরব শর্মা বাবুর সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছিলেন, ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন আপনি। আর আপনি হত্যার দিন দুপুরে মিস ডিকস্টাকে নিচ থেকে একটা ফোন করে, একটা মিথ্যা ফোন করে নিচে ডেকে পাঠিয়েছিলেন, ঠিক বলছি আমি? গ্রাউন্ড ফ্লোরে? আচ্ছা, আমি আসছি। এ আপনি কিরকম কথা বলছেন? আমি কোনো মিথ্যে ফোন করিনি। ডক্টর কাপাডিয়া, এই পেশার আমি শিক্ষানবিশ নই, অ্যামেচার নই, খুবই পোড় খাওয়া খেলোয়াড় একজন। অ্যামেচার রেসলিং ফেডারেশনের রিসেপশনে কলার আইডি লাগানো হয়েছিল। সমস্ত আসা যাওয়া ফোন সেখানে লিখিত অবস্থায় থাকে, যেটার তালিকা জজ সাহেবের টেবিলের ওপর রাখা রয়েছে, আর যেটার মধ্যে আপনার নাম্বার রয়েছে, আর যেটা থেকে এটা স্পষ্ট হয় যে এই সময় মিস ডিকস্টার কাছে ওই ফোনটা গিয়েছিল আপনারই নাম্বার থেকে গিয়েছিল। এবার বলুন যে কেন আপনি মিস ডিকস্টাকে ফোন করে তখন গ্রাউন্ড ফ্লোরে ডেকে পাঠিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম। 5 বার লাগাতার চেষ্টা করবার পরও হেলেন আমাকে গৌরবের সঙ্গে দেখা করতে দেয়নি। যখন আমি দেখলাম যে হেলেন ছাড়া অফিসের আশেপাশে আর কেউ নেই, তখন আমি বাইরে গিয়ে নিজের মোবাইল থেকে হেলেনকে ফোন করলাম যাতে আমি গৌরবের সঙ্গে দেখা করতে পারি। রাইট। 12:30 বেজে গেছে। কটা বাজে আপনার ঘড়িতে? 12:30? আরে নাইস ওয়াচ এটা। তো
এরকম কি কাজ অসম্পূর্ণ ছিল গৌরববাবুর সঙ্গে যে আপনি ব্যাঙ্গালোরের বাসিন্দা, তো ব্যাঙ্গালোরে নিজের কাজকর্ম সব ছেড়ে দিয়ে এখানে মুম্বাই এসে পড়েছিলেন, গৌরব শর্মা বাবুর পিছনে পড়েছিলেন, এরকম কি এমন কাজ ছিল? কারোর কাজ করায় কোনো বাধা নিষেধ আছে নাকি? না। যদি আমি ব্যাঙ্গালোর ছেড়ে এখানে কাজ করতে চাই তাতে কোনো প্রবলেম আছে? আরে না না ডাক্তারবাবু, কাজ করতে কি সমস্যা থাকতে পারে এখানে? হ্যাঁ, কিন্তু যখন কোনো কাজ করার জন্য এতটা জোর করে আপনি কারোর পিছনে পড়ে যান যে কাজ করার জন্য আপনি কোনো প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নেন, তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। এরকমটা মনে হয় যে ব্যাপারটা একটু গোলমেলে। এই সব বাজে কথা স্যার। দেখুন, আমি এবার জানি না যে এই কথাগুলো বাজে কথা কিনা। আমি তো ডক্টর কাপাডিয়া শুধু সেই কথাগুলো উল্লেখ করছি যেগুলো দিশা হসপিটালে আপনার সহকর্মীরা আমাকে বলেছেন। রমন স্বরূপ এই নামের কোনো ব্যক্তিকে চেনেন আপনি? রমন স্বরূপ, এই দেখুন। আগে আমি একে চিনি না। ইউ মাস্ট বি জোকিং ডক্টর কাপাডিয়া। ইনি সেই প্রাইভেট ডিটেকটিভ যার সাহায্য আপনি নিয়েছিলেন এই কাজটার জন্য। জানি না কি কাজ অসম্পূর্ণ পড়েছিল আপনার। আপনি এনার সঙ্গে ফোন কলসের আদান প্রদান বেশ চলতো আপনাদের। আর মুম্বাইয়েও আপনি যখন এসেছিলেন মুম্বাইতে তার 2 মাস আগে থেকেই আপনার কেসের জন্য কাজ করছিল। এই সমস্ত একেবারে বাজে কথা, আর আমি একে চিনিও না পর্যন্ত। গৌরব শর্মাকে তো চিনতেন নাকি চিনতেন না? আগে না, গৌরব শর্মাকেও চিনতেন না। ডক্টর কাপাডিয়া, আপনি যদি সত্যি বলতে না চান তো একবার জসপাল বাবুকে রেখে আমি বলানোর চেষ্টা করি, বোধহয় উনি সত্যি কথাটা বলে দেবেন। জসপাল বাবু, আপনি রমন স্বরূপকে তো নিশ্চয়ই চেনেন না? আমি একে আগে কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু ডক্টর কাপাডিয়াকে তো আপনি চেনেন না, মানে চিনতেন? আগে না। দেখুন, এই ছবিটা তো অন্য কথা বলছে। এই 8 বছর আগেকার মেডিকেল প্র্যাকটিশনার্স কনফারেন্স, এই দেখুন আপনি তো এটা আগে হ্যাঁ, ইনি গৌরব শর্মা বাবু। হ্যাঁ একদম। আর এই যে একদম গায়ে দাঁড়িয়ে আছেন ডক্টর কাপাডিয়া, দেখুন এটা। এখনো আপনি বলছেন যে আপনি চেনেন না ওনাকে? এখন দেখুন কেডি সাহেব, আমি আর গৌরব গত 15 বছর ধরে একসঙ্গে ছিলাম। আর এই 15 বছরের ভেতর আমরা এরকম অনেক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের সঙ্গে যুক্ত, তো সবাইকে তো চেনা সম্ভব নয়। আপনার তো ডক্টর কাপাডিয়া মনে নেই নিশ্চয়ই। আপনার কি মনে হয় যে এই ছবিটা দেখবার পর ডক্টর কাপাডিয়ার স্মরণ শক্তি জেগে উঠবে, উনি চিনতে পারবেন সবাইকে? আগে না। অবাক বিষয় ডাক্তারবাবু, এই ছবিটা সবকিছু বলে দেওয়ার পরেও আপনি গৌরব শর্মা আর জসপাল সিন্ধুকে চিনতে অস্বীকার করছেন। চলুন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটা তো বলুন যে ডক্টর কাপাডিয়া আপনাকে 8 বছর আগে 7 বছরের জন্য ব্যাঙ্গালোরের জেলে পাঠানো হয়েছিল। কেন, কি অপরাধ করেছিলেন আপনি? ডক্টর কাপাডিয়া আপনাকে 8 বছর আগে 7 বছরের জন্য ব্যাঙ্গালোরের জেলে পাঠানো হয়েছিল। কেন, কি অপরাধ করেছিলেন আপনি? এরা বেইমানি করেছিল আমার সঙ্গে, এই দুজনের জন্য আমার জেল হয়েছিল। আজকের গৌরব শর্মা, আগের রঘুবীর যাদব, ও আমার সাহায্যে ব্যাঙ্গালোর মেডিকেল অ্যাসোসিয়েশন করেছিল, আমার পজিশনের ভুল ব্যবহার করেছিল। কিছুদিনের মধ্যে কোটি টাকার স্ক্যাম করে ও পালিয়ে যায়, আর আমি ফেঁসে যাই আর আমার জেল হয়ে যায়। তারপর জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনি রমন স্বরূপের সাহায্য নিয়ে গৌরব শর্মা ওরফে রঘুবীর শর্মাকে খুঁজে বার করলেন। আমি আগেই বলেছি যে আমি কোনো রমন স্বরূপকে চিনি না। আরে ডক্টর কাপাডিয়া, আপনি রমন স্বরূপকে চেনেনই না তো তাহলে আপনি ওর হত্যা কেন করে ফেললেন? 1:50 হয়ে গেল। বলুন না, আপনি রমন স্বরূপের হত্যা কেন করলেন যখন আপনি ওনাকে চিনতেনই না? আমি কাউকে খুন করিনি। ইওর অনার, রমন স্বরূপের পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ওনাকে 1 জুনের রাতেই .22 ক্যালিবার রিভলভার থেকে গুলি করা হয়েছিল, আর তারপর ওনার দেহটাকে নালায় ফেলে দেওয়া হয়েছিল। ব্যালিস্টিক অনুসারে ওই .22 ক্যালিবার রিভলভার ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার। ওই রিভলভারটা ওনার নামে রেজিস্টার রয়েছে, আর পুলিশ ওই রিভলভারটা ওনারই হোটেলের ঘর থেকে উদ্ধার করেছে। ডক্টর রঘুনন্দন কাপাডিয়া, আপনি কি এখনো এটাই বলবেন যে আপনি রমন স্বরূপকে হত্যা করেননি?
এ আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। আমি কাউকে খুন করিনি। না আমি রমন স্বরূপকে চিনতাম, না আমি রমন স্বরূপকে খুন করেছি। গৌরব শর্মাকে তো আপনি চিনতেন, তাহলে কি আপনি উনাকে হত্যা করেছেন? এ কি বাজে কথা! আগেই আমি আমার বয়ানে বলেছি যে যখন আমি 10th ফ্লোরে পৌঁছেছিলাম তখন আমি জনার্দনকে বাইরে আসতে দেখেছিলাম। হ্যাঁ, এটা তো আপনি বলেছিলেন, কিন্তু আপনি এটা বলতে ভুলে গিয়েছিলেন যে জনার্দন বাবুর ওখানে যাওয়ার পর আপনি গৌরব শর্মার কেবিনে গিয়েছিলেন। গৌরব শর্মা টেবিলে আঘাত লাগার কারণে উনি মাটিতে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, আর আপনি ওনাকে ওঠালেন, 10 তলা জানালা থেকে ওনাকে ফেলে দিলেন কি না? এটা মিথ্যে, এটা একেবারে ভিত্তিহীন। আমি কাউকে খুন করিনি। 1:55 ডক্টর কাপাডিয়া, 1:05 বাকি। রিওনার, যদি ডক্টর কাপাডিয়া এখনো পর্যন্ত তার সত্যিটা স্বীকার করতে রাজি না হন, তাহলে আমি আরো একবারই আদালতে সেই স্পাই ক্যাম ফুটেজ চালাতে চাইব, যেটা প্রথমবার প্রসিকিউশন এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে পেশ করেন। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে বিজনেস। এটা করতে হয় জনার্দন। যদি এটা বিজনেস হয় তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমার একটা ইশারাই যথেষ্ট। আটকা আটকা আটকা! Your Honor. হ্যাঁ ডক্টর কাপাটিয়া, এবার করবেন আপনার দোষ স্বীকার, নাকি অন্য কোনো প্রমাণ পেশ করব? আমি বলেছিলাম আপনাকে এই পেশায় আমি নতুন নই, পোড় খাওয়া খেলোয়াড় একজন। হ্যাঁ, আমি গৌরবকে খুন করি। ওর জন্য 7 বছর আমি জেলে কাটাই, আর এই লজ্জার জন্যই আমার স্ত্রী আত্মহত্যা করে। আর এর কারণ শুধু আর শুধু গৌরবে ছিল, গৌরব। আমি 1 বছর আগে জেল থেকে ছাড়া পাই, আর তখন থেকে গৌরবকে খুঁজতে শুরু করি আমি। দিশা হসপিটাল আমাকে ক্যাজুয়াল চাকরি দিয়েছিল, কিন্তু আমার উদ্দেশ্য আর প্র্যাকটিস করার ছিল না। আমি গৌরবকে শেষ করতে চাইছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ছিল ওর থেকে, আর তার জন্যই আমি রমন স্বরূপ ডিটেকটিভকে হায়ার করি। কিন্তু যখন ও আমায় বলল যে গৌরব ফেডারেশনের কাজ করছে, তখন আমি ভাবলাম ডিটেকটিভ জানতে পেরেছে যে আমি গৌরবকে খুঁজছি। আগামী দিনে ও আমার বিপদ হতে পারে। আমি সুযোগ খুঁজছিলাম গৌরবকে মারবার, আর ওই দিন জনার্দন আমাকে সেই সুযোগটা দেয়। আমি ভেবেছিলাম গৌরবের খুনের দায় জনার্দনের উপর আসবে, কেউ আমার দিকে আঙুলও তুলবে না। কিন্তু ঠিক আছে, আমার অপরাধের জন্য আমার কোনো আফসোস নেই। আরে জীবনে আর কি আছে যে আমি সাজাকে ভয় পাবো? The defense rests, Your Honor. সমস্ত সাক্ষ্য, প্রমাণাদি এবং ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার বয়ানের উপর ভিত্তি করে এই আদালত জনার্দন সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর ডক্টর রঘুনন্দনের ওপরে রমন স্বরূপ আর গৌরব শর্মাকে হত্যার অপরাধে কেস চালাবার হুকুম দিচ্ছে। The case is closed.